আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছেন। সিওএসসি ফেসবুক লাইভের আজকের পর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের লাইভটা অনেক স্পেশাল, কারণ আজ আমাদের সাথে যে তিনজন অতিথি রয়েছে তারা ভ্রমণের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তারা ভ্রমণকে শুধুই ভ্রমণ হিসেবে নেননি, তারা কাজ করেছেন নারীর ক্ষমতায়নের জন্য এবং দেশের সম্মান বৃদ্ধিতে। আজকের লাইভে আমরা শুনবো তাদের বিচিত্র অভিজ্ঞতার ঝুলি থেকে অনেক গল্প এবং জানবো তারা কিভাবে ভ্রমণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, নারী বান্ধব পর্যটন গড়ে তোলার জন্য কাজ করেছেন। চলুন দর্শক, পরিচিত হয়ে নেই আমাদের অতিথিদের সাথে। আমাদের সাথে আছেন ট্রাভেলার্স অফ বাংলাদেশ ভ্রমণ কন্যার প্রতিষ্ঠাতা এবং 2020 সালে যুক্তরাজ্য প্রদত্ত ডায়না অ্যাওয়ার্ড বিজয়ী বাংলাদেশী ডাক্তার সাকিয়া হক। অভিনন্দন আপু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। সাকিয়া আপু হয়তো ডিসকানেক্টেড হয়ে গেছেন, আপু আবার আমাদের সাথে জয়েন করবেন বলে আমরা আশা করছি। আমাদের বাকি যে অতিথি আছে তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের সাথে আছেন বাংলাদেশি পাসপোর্টে বিশ্বের 115টি দেশ ভ্রমণকারী প্রথম ব্যক্তি, আন্তর্জাতিক পর্যটক কাজী আসমা আজমেরি। হ্যালো বন্ধুরা, কে কোথায় আছেন? সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে জয়েন করার জন্য। আশা করি আপনার সাথে অনেক সুন্দর একটি সময় আজকে কাটবে। আমাদের সাথে আরো আছেন এবং আমার খুব ভালো লাগছে যে আজকে যারাই আছি না কেন, আমরা তারা তিনজনই একই টিচারের অধীনে ছিলাম, একই কলেজে, তো এবং একই শহর থেকে। তাহলে তো আশা করা যায় আজকের আড্ডাটা অনেক প্রাণবন্ত হবে। চলুন দর্শক, পরিচিত হয়ে নেই আমাদের। অনেক গল্প হবে। আমি গল্প শুনবো ওদের, ওরা দেশে কি করেছে, আর আমি গল্প বলবো আমি বিদেশে কি করেছি। অবশ্যই আপু, আমাদের আরেকজন অতিথির সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আরো আছে ট্রাভেলার্স অফ বাংলাদেশ ভ্রমণ কন্যার আরেকজন প্রতিষ্ঠাতা এবং সভাপতি ডাক্তার মানসী সাহা। হ্যালো আপু, কেমন আছেন? আমি ভালো, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, সাকিয়া আপুকে মিস করছি। আপু দেখা যাচ্ছে আমাদের সাথে জয়েন করেছেন। হ্যালো সাকিয়া আপু, কেমন আছেন? হাই আপু, আমি ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক অনেক কথা হবে। হ্যাঁ, অনেক কথা হবে। আমরা অনেক কিছু জানবো আপনাদের কাছ থেকে। আজকের এই অনুষ্ঠানটি হোস্ট করছি আমি সাজিয়া শাহরিন আনিকা এবং আমার সাথে থাকছে আফসান সারোয়ার। ধন্যবাদ আনিকা। অতিথিদের আমাদের শোতে আন্তরিকভাবে স্বাগত জানাই। দর্শক, আমাদের অতিথির জন্য আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আফসান। প্রথমে সাকিয়া আপুর কাছে জানতে চাইবো, আপু করোনার এর সময় একজন ডাক্তার এবং সংগঠক হিসেবে আপনার কার্যক্রম কেমন চলছে? হ্যাঁ, সবাইকে প্রথমে ধন্যবাদ দিয়ে শুরু করি। আসলে চলতেছে মোটামুটি। আমরা ছুটি পাচ্ছি না অনেক অনেক দিন। এইবার ঈদেও আশা করি বাসায় যেতে পারবো। গত ঈদে তো যেতে পারিনি। করোনা পরিস্থিতিতে চাপটা অনেক বেশি। যেহেতু এখন কক্সবাজারের দায়িত্বে আছি সিভিল সার্জন অফিসে মেডিকেল অফিসার হিসেবে, সো কাজ অনেক বেশি। আর এই কারণে দেখবেন যে একটু পরপর আমি গায়েব হয়ে যাচ্ছি, কারণ আমার মাঝে মাঝে খুব সিনিয়র স্যারদের কল আসতেছে, আমি না ধরেও পারছি না। সো প্রেশারটা আসলে অনেক অনেক বেশি। আর রুগীও দেখতে হয়। আর সব মিলায়ে মানে হ্যাঁ, ট্রাভেলের পরিচয়টা তো আছে, যদিও এটা একদমই এখন আপাতত হোল্ডে রাখা। তো করোনা পরিস্থিতির জন্য যেহেতু পুরো জেলার দেখতে হয়, এই কারণে প্রেশারটা আসলেই অনেক বেশি। ছুটি পাচ্ছি না, স্যাম্পল কালেকশন থেকে শুরু করে আইসোলেশন সেন্টার ট্রিটমেন্ট থেকে অনেক অনেক কিছু আসলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে। তো আপাতত প্রেশারের মধ্যে আছে, কিন্তু তাও বলবো না যে খারাপ আছে, এখনো ভালো আছি। 3 বার স্যাম্পল দিয়েছি, 3বারই এখনো নেগেটিভ আসছে, সো ভালোই হচ্ছে। আপু অনেক থ্যাঙ্কস আপনাকে যে আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে জয়েন করেছেন এবং আপনার মাধ্যমে এবং মানসী আপুর মাধ্যমে আমি আজ এই অনুষ্ঠানে বাংলাদেশের সব ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী যারা করোনা যুদ্ধে সম্মুখের যোদ্ধা হিসেবে কাজ করছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা অনেক ভালো থাকবেন এবং আপনারা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। আজমেরি আপুর কাছে জানতে চাইবো, আপু কেমন আছেন এবং এখন তো আপনার বিশ্ব ভ্রমণ আপাতত স্থগিত রয়েছে, তো এই সময়টায় আপনি কি করছেন?
এই সময়টায় অ্যাকচুয়ালি আমি বেশ কিছু সাহায্য সহযোগিতা করছি, যেহেতু বাংলাদেশে আছি। আর এই অবস্থায় হচ্ছে সাধারণ যেসব বাংলাদেশিরা তারা স্পেশালি যারা দিনমজুর এবং নিম্ন মধ্যবিত্ত, তাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। তো তাদেরকে অর্থনৈতিক ভাবে কিছুটা সাহায্য করার চেষ্টা করছি। সেই এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত মানে যাদেরকে করেছিলাম প্রথম টার্মে 300 জন, তারপরে সেটা কমিয়ে দেখা গিয়েছে 70। তারপরে তাদের ভিতর থেকে যাদের এখনো অবস্থা খারাপ আছে তাদেরকে সাহায্য করে যাচ্ছি। তো এটা করছি। আর কিছুটা দেখা যাচ্ছে যে আমার ইনভেস্টমেন্ট বিজনেস আছে, সেটা নিয়ে একটু কাজ করছি যে কি করা যাচ্ছে। সেদিক থেকে অর্থনৈতিক ভাবে খুবই মন খারাপ। আর যেহেতু আমি একটা মানে লাইফে মানে বার্ড, এখানে আমাকে বসিয়ে রাখা মানে এক জায়গায় বসে আজকে 121 দিন আমি খুলনায় আমাদের বাসায় বসে রয়েছি। তো এটা একটা খুব টাফ ব্যাপার আমার জন্য। আমার এমন কখনোই জীবনে আমি করি নাই। তো এটাই লাইফে ফার্স্ট। তো কিছুটা তো খারাপ লাগছেই, তবে অনেক কিছু করার চেষ্টা করছি, কিছুই হচ্ছে না এই আর কি। এবং মাঝে মাঝে ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছি। ইচ্ছা আছে একটা লাইব্রেরি এবং মিউজিয়াম করা ট্রাভেলারদের। তো ওটা নিয়ে এখন প্ল্যান করছি কিভাবে করতে পারি। এই আপু, আপনি অসাধারণ একটি উদ্যোগ নিয়েছেন এবং একদমই তাই। আপনার মতো আমরাও সবাই ঘরে বন্দি থাকতে থাকতে অনেকটা মানে অবরুদ্ধ অবস্থার মধ্যে থাকতে থাকতে অনেকেই ডিপ্রেশনে চলে যাচ্ছি। এবং আপনাকে দেশ বিদেশে ঘুরতে না দেখে আমাদেরও ভালো লাগছে না। আমরা অপেক্ষায় আছি কবে শুনবো যে আপনি বিশ্বের সবগুলো দেশ ভ্রমণ করে ফেলেছেন, সেই অপেক্ষায় আমরা আছি। আশা করছি করোনার এই দুর্যোগ খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং আপনি আবার পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াতে পারবেন। মানুষী থ্যাংক আপুর ইউ। কাছে আসতে চাই। আপু, সাকিয়া আপুর প্রশ্নটাই আপনাকে করব। করোনার সময় একজন ডাক্তার এবং একজন সংগঠক হিসেবে আপনার সময় কিভাবে কাটছে? সময় খুব ভালোভাবে কাটছে, ব্যস্ততার মধ্যে কাটছে। আমরা তো ৩৯তম বিসিএস এবার জয়েন করলাম ডিসেম্বরেই। জয়েন করার ঠিক কয়েক মাস পরেই করোনা পরিস্থিতি চলে আসলো। তো আমাদের হাতে অনেক 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 পরিকল্পনা ছিল সংগঠন নিয়ে, যেগুলো আমরা এই বছরের শুরুতে শুরুও করেছিলাম। আমরা এই লাইভের পরবর্তীতে হয়তো এই কথাগুলো আসবে নারীর চোখে বাংলাদেশ এবং ট্রাভেলস অফ বাংলাদেশের পরবর্তী প্রোগ্রামগুলো নিয়ে। তো সারা বাংলাদেশে আমরা সংগঠক অ্যারেঞ্জ করেছিলাম, ভলান্টিয়ার অ্যারেঞ্জ করেছিলাম, কিন্তু আপাতত সংগঠনের এই কাজগুলো পজড আছে যেগুলো ফিজিক্যালি করা যায়। এর বদলে আমরা যেটা করছি আমাদের টিম সবাই, আমি বা সাকিয়া দুজনই তো এখন জব লাইফে ঢুকে যাওয়াতে এখানেও একটা বড় সময় দিতে হচ্ছে, দেওয়া দরকার। সংগঠনের পিছনে কাজ করার জন্য বা সংগঠনের কাজ করার জন্য আমাদের একটা স্ট্রং টিম আমরা এর আগেই রেডি করেছি। তো এখন সংগঠনটা তাদের উপরেই চলছে মেইনলি। আমাদের ট্রাভেলার্স অফ বাংলাদেশের যে অফিসিয়াল পেজ, সেখান থেকে প্রতিদিন আমরা লাইভ প্রোগ্রাম করছি বিভিন্ন রকম। আর এটা ছাড়া যদি বলি পার্সোনালি, আমি তো হচ্ছে দামোদর উপজেলাতে আছি, শরীয়তপুর। এখানে আশেপাশের অন্য জায়গা থেকে করোনা পরিস্থিতি একটু তুলনামূলক ভালো। আজকে 2 জন শনাক্ত হয়েছে। তো এই রিপোর্ট রেডি করা থেকে শুরু করে করোনা রিলেটেড সব ইনফরমেশন এখানকার আমি দেখছি। তো স্বাভাবিকভাবে ডিউটি, তাছাড়া এই ধরনের ইনফরমেশন গুলো প্রসেস করা, তারপর পাঠানো, এই সব কিছু নিয়ে ব্যস্ততা আছে। আর সব থেকে বেশি যে জিনিসটা মনে হয় যে হ্যাঁ, একটা জায়গায় আটকে পড়াটা। হ্যাঁ, তো আমরা সাধারণত দেখা যায় যে প্রতি মাসে একবার ট্যুর থাকে, ঘুরতে যেতাম, ট্যুর অ্যারেঞ্জ করতাম। আমাদের ট্রাভেলস অফ বাংলাদেশ থেকে 83টা ইভেন্ট হয়ে গেছে। 84তম ইভেন্ট ছিল নিঝুম দ্বীপে, হয়তো যেতাম, কিন্তু সব আসলে পজড আছে। তবে ভালো আছি বলতে হবে, কারণ এখনো পর্যন্ত আমি বা আমার পরিবারের কেউ অসুস্থ হয় নাই। আমিও 3বার স্যাম্পল দিয়েছি, 3বারই নেগেটিভ আসছে। আমি নিজে হচ্ছে করোনা পেশেন্টকে রিসিভ করেছিলাম, তারপর তো খুব ভয় পেয়ে গেছিলাম, তো টেস্ট করতে দিয়েছিলাম। তারপরে আমাদের ডরমিটরিতেই একজন ডক্টরের কোভিড পজিটিভ আসছিল, তারও কন্ট্যাক্টে ছিলাম আমি, তারপরেও আবার রিপোর্ট করতে দিয়েছি, নেগেটিভ আসছে। তো এখনো পর্যন্ত সুস্থ আছি, এটাই সব থেকে ভালো খবর। আর সংগঠনের কাজ চলবে, ফ্রন্টে না হোক, আমরা ব্যাক স্টেজে থেকে আগায় নিয়ে যাচ্ছি। আমরা দেশবাসী আপনাদের জন্য দোয়া করছি, আপনারা যাতে শেষ পর্যন্ত এরকম সুস্থ থাকেন এবং আমাদের সুস্থ রাখতে পারেন। সাকিয়া আপুর কাছে যাব। আপু, সাকিয়া আপুকে আমাকে শুনতে পাচ্ছেন?
সাকি আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপু মনে হয় আমাদের শুনতে পাচ্ছেন না। আমি আজমিরি, হ্যাঁ আপু, আপু আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের ট্রাভেলার্স অফ বাংলাদেশ ভ্রমণ কন্যা এর কনসেপ্টটা একদম ইউনিক। ভ্রমণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, অনেকেই বুঝতে পারেন না। আমি পাচ্ছি শুনতে, আপনারা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আমরাও শুনতে পাচ্ছি। আপু আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই যে আপনাদের ট্রাভেলার্স অফ বাংলাদেশের কনসেপ্টটা একদম ইউনিক, ভ্রমণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন। তো আপনার কাছে জানতে চাইবো ভ্রমণের সাথে নারীর ক্ষমতায়নের কি সম্পর্ক? আপু কি আমার প্রশ্নটি শুনতে পেয়েছেন? সাকিয়া আপু, আপনি আমার প্রশ্নটি শুনতে পেয়েছেন? আনিকা আপু, আমি শুনতে পেরেছি যে আপনি ভ্রমণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিয়ে জিজ্ঞেস করেছেন। এর সাথে আপনি আর কি জিজ্ঞেস করেছেন, এটা আমাকে আরেকবার রিপিট করলে ভালো হয়। আমি আপু এটাই জিজ্ঞেস করেছি, ভ্রমণের সাথে নারীর ক্ষমতায়নের কি সম্পর্ক? আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। হ্যালো আপু শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো, কথা কি শোনা যায়? হ্যাঁ শোনা যায়। হ্যালো, জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমি আশা করি যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আমি বুঝতেছি না যে আমাকে শোনা যাচ্ছে কিনা। তো হ্যাঁ, আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে আমরা ট্রাভেলিংস অফ বাংলাদেশ শুরু করি 27 নভেম্বর 2016-তে। আমাদের টার্গেট এটাই ছিল যে আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা ট্রাভেলার্স অফ বাংলাদেশ শুরু করি 27 নভেম্বর 2016-তে, এবং আমাদের টার্গেটই এটা ছিল যে আমরা যেমন অনেক কিছু ফেস করতাম, যেমন আমাদের বলা হতো যে চাইলেই তুমি দেশের বাইরে যেতে পারবা না, চাইলেই তুমি দেশের ভিতরে কোথাও দেখতে পারবা না। এই জিনিসগুলো যেমন আমরা শুনতাম, ইনফ্যাক্ট বাসা থেকে এরকমও বলা হতো যে তুমি যদি ঘুরতে যেতে চাও তাহলে গেট ম্যারিড এন্ড তারপরে তোমার স্বামীর সাথে যাও, এরকমও কথা আমার শুনতে হয়েছে পার্সোনালি। তো আমি যেটা বলবো যে এখান থেকে আমাদের মনে হয়েছে যে আসলে ট্রাভেলিং জিনিসটা একটা বেসিক রাইটের মধ্যে পড়া উচিত, যে কে কার সাথে ঘুরতে যাবে, কে কখন ঘুরতে যাবে, এটা আমার মনে হয় যে একজনের নিডের মধ্যে পড়ে। তো যেটা বলবো যে আমরা এই কারণেই মেইনলি শুরু করতে চেয়েছিলাম, যেহেতু বাসা থেকে মেল কম্প্যানিয়নের সাথে ঘুরতে যাওয়া অ্যালাউড ছিল না। তো আমরা চাচ্ছিলাম যে একটা ফিমেল গ্রুপ তৈরি করি, যদি 14-15 জনেরও একটা গ্রুপ হয় তাহলে তাদেরকে নিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, এবং যদি 30-40 জনের গ্রুপ হয় তাহলে ফিমেল পার্টনার পেতে কোনো কষ্ট হবে না। ফাইন্যান্সিয়ালিও আমরা মানে একটা বড় ট্যুর হলে যেটা হয় যে অনেক মানুষ থাকলে কিন্তু ফাইন্যান্সিয়ালি টাকাটাও অনেক কমে আসে। সো যেহেতু আমরা স্টুডেন্ট ছিলাম, এখনো আমাদের কাছে টাকাটা অনেক বড় ফ্যাক্টর। তো স্বাভাবিকভাবে হচ্ছে যে এইসব জিনিসগুলো মাথায় রেখে আমরা গ্রুপটা শুরু করি। আর আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে ট্রাভেলিং এর মাধ্যমে ক্ষমতায়ন, যে জিনিসটা আমরা বলি নারী ক্ষমতায়ন, এটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। কারণ একটা মেয়ে যদি নিজের ঘর থেকে বের হতে পারে তাহলে সে দেখবে তার ঘরের চারপাশের অবস্থাটা কি, তার সোসাইটির অবস্থাটা কি, তার দেশের অবস্থাটা কি। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে আমি যখন ট্রাভেল শুরু করি তার থেকে এখন আমি অনেক বেশি সেলফ কনফিডেন্ট। আর আমার কাছে মনে হচ্ছে যে আমি পৃথিবীটাকে একটু নতুন করে চিনতে শিখেছি, আমি একটু বেশি উদার হতে শিখেছি। অনেক অনেক বৈশিষ্ট্য আমার মনে হয়েছে যে আমার পার্সোনালি অনেক পরিবর্তন আসছে, ঠিক আছে। এন্ড দেশের কেমন অবস্থা, নারীদের কেমন অবস্থা, দেশে প্রত্যেকটা ট্যাবু জিনিসগুলো কিভাবে কাজ করে, এগুলো যদি আমি নিজের চোখে না দেখতাম আমি অনেক কিছুই বুঝতাম না। যেমন আমি একটা উদাহরণ বলি, আমি আর মানুষই বাংলাদেশের 64টা জেলায় মোটরসাইকেলে করে ঘুরেছি, এবং তখন আমরা প্রায় 23,000 মেয়ের সাথে ইন্টারাক্ট করেছি, আর আমরা কথা বলেছি মেনস্ট্রুয়াল হেলথ নামে একটা ট্যাবু টপিকে। তো আমি যখন ঢাকায় ছিলাম তখন আমার মনে হতো যে মেনস্ট্রুয়াল হেলথ এটা এমন কিছু না, এখন এই যুগের জন্য এই নিয়ে কথা বলার কি আসলেই কোনো দরকার আছে, মানুষজন তো নিশ্চয়ই জানে, এরকম আমার ধারণা ছিল। কিন্তু আমরা যখন আসলে 64টা জেলায় গেছি তখন আমি পার্সোনালি দেখছি যে অনেক মেয়ে এরকমও মনে করে যে এটা একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভূত পেতনির আসর। অনেকের এটা নিয়ে কোনো আইডিয়াই নাই। তো বাংলাদেশের অ্যাকচুয়াল সিনারিও কি, এইটা আমি কিন্তু আসলে বের না হইলে বুঝতাম না। দেশের অ্যাকচুয়াল সিনারিও কি, আমাদের সমাজ আমাদেরকে নিয়ে কি ভাবে। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে ভ্রমণ হোক, সেটা যদি বাসা থেকে বের হওয়াও হয় তাও সেটা ভ্রমণ। তো এই ভ্রমণটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের আউটলুকে অনেক কিছু চেঞ্জ আসবে, অনেক পজিটিভিটি আসবে, এবং আমরা নিজেরা অনেক এম্পাওয়ার্ড ফিল করবো। এই কারণেই আমাদের মোটোটা এরকমই, যে ভ্রমণের মাধ্যমে নারীর ক্ষমতা।
আনিকা। বাহ! অসাধারণ কনসেপ্ট আপনাদের আপু। আমিও পার্সোনালি এই জিনিসগুলো অনেক ফেস করি। যখন ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে যেতে চাই, ফ্রেন্ডের বাবা-মারা বলে বিয়ের পরে জামাই নিয়ে ঘুরতে যাবা। আপনি যেটা বললেন। মানে আমি কখনোই এখন পর্যন্ত একটা গার্লস ট্যুর আয়োজন করতে পারি না। আপনাদের দেখে আর মনে হয়, ইস আমি কবে পারবো? ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি পারবো আমাদের ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে যেতে। যারা আজকে অনুষ্ঠানটি দেখছে আমি বলব তোমাদের মা-বাবাদের দেখাও। আশা করি অনেক উপকার হবে। আজমিরি আপুর কাছে যেতে চাই। আপু আপনার বিশ্ব ভ্রমণ শুরু হয় থাইল্যান্ড দিয়ে, এর পরেরটুকু তো ইতিহাস। তো এই বিশ্ব ভ্রমণ শুরুটা হয় কিভাবে? এর পেছনে একটা আকর্ষণীয় গল্প আছে আমি যতদূর জানি, সেই গল্পটা একটু আমাদের সাথে শেয়ার করবেন। অ্যাকচুয়ালি আমি যখন গ্রাজুয়েশন করি 2007-এ, আমার বাবা বলেছিল যে আগে কখনোই আমাকে মানে বাংলাদেশের বাইরে কখনোই, আমার খুব ইচ্ছা ছিল যে আমেরিকায় পড়বো, কিন্তু আমার বাবা বললেন না, তুমি একমাত্র মেয়ে, তুমি চলে গেলে কি হবে। তো তখন আমাকে যেতে দেয়নি, এবং আমার বাবা সবসময় ছোটবেলা বলতো তুমি গ্রাজুয়েশন করো তারপর তুমি করতে যাবে। তো গ্রাজুয়েশন করে আমার নিজে টিফিনের টাকা থেকে জমানো টাকা দিয়ে আমি থাইল্যান্ড যাই 2007-এ। তারপর আমি চলে আসি 2008-এ, আমি একটা নতুন গাড়ি কিনি, এটাও আমার নিজের টাকা দিয়ে। তো তখন আমি ইনভলভ হয়ে যাই যে জব করতে বিজি। কিন্তু 2009-এ যে দেখা যাচ্ছে যে 2008-এর দিকে 9-এর দিকে দেখা যাচ্ছে আমার বন্ধুর আম্মু, উনি আমাকে বেশ একটা ইনসাল্ট করে বলেছিলেন যে ওই সাইকা যে কথাটা বলছে যে বিয়ে করো তারপরে হচ্ছে ভ্রমণ করবে। আমার বন্ধু সে হচ্ছে ম্যারিন ইঞ্জিনিয়ার ছিল, সে হচ্ছে প্রায় 26টি দেশ ভ্রমণ করে। তো তখন আমার ইচ্ছা হয় যে আমি তখন খুব এক্সাইটেড যে আজকে যেমন মানুষ এক্সাইটেড যে আমি এতগুলো দেশ ঘুরেছি, তো তখন আমি ওদের বাসায় গিয়ে আমি খুব এক্সাইটেড যে এরকম। ও যখন শুনলাম যে 26টি দেশ ঘুরেছে, তখন আমি বললাম আমিও ঘুরবো। তো ওর মা আমার কথা থেকে বলার সঙ্গে সঙ্গে ওর মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে বললো যে হ্যাঁ, তোমার ভালো বিয়ে হোক, তোমার হাজবেন্ড যদি পছন্দ করে তারপর করবা। তো আমি সঙ্গে সঙ্গে, আমার হাজবেন্ড যদি পছন্দ করে কেন, মানে ও ঘুরছে, ওর কি মানে ওয়াইফ পছন্দ করবে কিনা ওর ইন ফিউচারে সেটা চিন্তা করে করছে, আমি একটা মেয়ে। তো তখন আমার কাছে খুব ইনসাল্ট লাগে, এবং আমার কাছে সবচেয়ে যেই জিনিসটা, যে আমি বাংলাদেশে একটা খুব ভালো একটা ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটির ভিতর টপ 1 নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েছি, যেখানে হচ্ছে যাচ্ছে যে ছেলে মেয়েদের একই টাকা লেগেছে। তো আমি বলছি আমাকে কি টাকা কি কম লেগেছে? একই তো টাকা লাগে, নাকি মেয়েদের ফ্লাইটের দাম কি বেশি যে আমি মেয়ে হিসেবে যেতে পারবো না, আরেকজন ইয়ে হবে। তখনই আমি স্টার্ট করি আমার ভ্রমণ। তখন আমি চলে আসি, আমার খুব ইনসাল্ট লাগে। তারপরে আমি নেপালে বেড়াতে যাই। তারপরে ওখান থেকে আমি ডিসাইড করি যে না, আই হ্যাভ টু ডু দিস, অ্যাটলিস্ট 50টা দেশ ঘুরবো, তারপরে বিশ্ব ভ্রমণ মানে বিয়ে করব, এমন ইচ্ছা নিয়ে স্টার্ট করি। বাসায় যখন আসি তখন কেউ পছন্দ করে না। তো বাসায় বললাম, তখন আব্বু বললো না হবে না। আম্মুকে বুঝালাম, আম্মু বললো তোমার আব্বু পছন্দ করছে না, হবে না। তখন আমার যেই জিনিসটা, যে আমার নিজের যে গহনা ছিল আমি ওটা বিক্রি করে স্টার্ট করি। এই হচ্ছে আমার ট্রাভেলের হচ্ছে স্টোরি, এবং সেখান থেকে কন্টিনিউয়াস চলছি চলছি এবং এখন ইচ্ছা হয়েছে যে বিশ্বটা ঘুরে দেখি, তারপর বিয়ে করব। বা আপু রূপকথার গল্পের মতো লাগছে আপনার কথাগুলো শুনতে। আসলে আমাদের সবাইকে মনে হয় এরকম পিঞ্চ সহ্য করতে হয়, পিঞ্চ করে কথা বলা যে মেয়েরা পারে না, কিন্তু আমরা মানে অনেকে শুনে চুপ করে বসে থাকি, কোনো প্রতিবাদও করি না, কিছু করার চেষ্টা করি না। আপনি যে সেটা করেছেন সেজন্য আপনাকে স্যালুট জানাই। মানসী আপুর কাছে আসবো। থ্যাংক ইউ সো মাচ। আপু আপনাদের ট্রাভেলার্স অফ বাংলাদেশ ভ্রমণ কন্যা বাংলাদেশের প্রথম সংগঠন যেটা নারীদের নিয়ে ট্যুর পরিচালনা করে, এবং আমি যতদূর জানি বর্তমানে এর সাথে 51,000-এর বেশি মেয়ে যুক্ত আছে। তো এই সংগঠনটা আপনারা কিভাবে প্রতিষ্ঠা করলেন এবং কিভাবে এটি এত বড় একটি সংগঠন হয়ে উঠলো, সেই গল্পটা আপনার কাছে শুনতে চাই। আমি আমরা দুজনে মিলে শুরু করি কবে, এটা তো সাকিয়া বললই, 2016 সালের 27শে নভেম্বর। কিন্তু শুরুটা এত প্ল্যান ছিল না। সাকিয়া একদিন হচ্ছে, আমরা তখন মেডিকেল কলেজে পড়ি, 3rd ইয়ারে, সামনে পরীক্ষা, সরি 3rd ইয়ারে না 5th ইয়ারে, সামনে পরীক্ষা। এর আগে এমন হচ্ছে 3rd ইয়ার থেকেই ও ঘুরতে যেতে চাইতো। কখনো কখনো এমন হতো যে ও র্যান্ডম কোনো গ্রুপের সাথে ঘুরতে যাচ্ছে, তখন আমাকেও বলতো যে চল ঘুরতে যাই। কিন্তু দেখা যেত যে আমি বাসায় বললে মানবে না,
এরকম ভয় করে অনেক সময় বাসাতে বলতামও না। আবার ব্যাপারটা এমন ছিল যে মানাতে হবে, রাজি করাতে হবে, অনেক রকম হ্যাসেল, কিন্তু ঘোরার ইচ্ছা তো পুরো দমই ছিল। এরপরে দেখা গেল যে আমি সহ সে কয়েকজন মিলে আর কি ঘুরতে গেলাম। প্রথম ঘুরতে গেলাম কুয়াকাটাতে, বাবা মা ছাড়া, মানে ফ্যামিলি ছাড়া, ফ্রেন্ডসদের নিয়ে। প্রথমে যখন মানানো শুরু করলাম, মাকে বললাম, একদম প্রথমেই বললো যে না, এরকম যাওয়ার দরকার নেই। তো আমি তারপরে একটু পার্সোনাল করার চেষ্টা করলাম যে আচ্ছা, এখন যাবো না তো কখন যাব? আমরা তো ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছি, সব রকম প্রিকশন নিয়ে যাচ্ছি, খোঁজ খবর নিয়ে যাচ্ছি, ঘন্টায় ঘন্টায় আপডেট জানাবো, টেনশন করার কোনো দরকার নেই। তো যাই হোক, সবকিছু বুঝাই টুঝে তাকে ম্যানেজ করা হলো। আমি মানে যেখানেই যাই না কেন সবসময় তাকে বলে বা বুঝায় যাওয়ার চেষ্টা করতাম, না বলে যাওয়াটা আমার কাছে ভালো লাগতো না। এই কারণে একটু কষ্ট করে হলেও বুঝালাম। একবার যখন ঘোরা শুরু হলো তখন আরো ঘুরতে ইচ্ছে করলো, এটা যেন কেমন একটা নেশার মতো। তো এরপরে কয়েকবার এরকম ট্যুরে যাওয়ার পর আমরা দেখলাম যে আমরা মানে ফিমেল কোন কম্প্যানিয়ন খুব কম পাচ্ছি না। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হোক, মেডিকেলের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হোক, দেখা যাচ্ছে হয় আইটেম কার্ড, বিভিন্ন রকম পড়াশোনার প্রেশার থাকে, আর এর বাইরে আমাদের সাথে অন্যদের টাইম ম্যাচ হয় না। তো আবার দেখা যায় যে অনেক রকম প্রবলেম থাকে বাসা থেকে, যে কাউকে ফ্রেন্ডদের বললে তারা বলে যে বাসা থেকে যেতে দিবে না, হ্যান তেন অনেক কিছু, যেরকমটা সবাই ফেস করে। তো হুট করেই আমাদের মনে হলো যে একটা যদি প্ল্যাটফর্ম এরকম থাকে যেখানে সব যারা ট্রাভেল করতে আগ্রহী এরকম মেয়েরা এক জায়গায় হবে, তাহলে কোথাও ঘুরতে যেতে চাইলে আমাদের সঙ্গী খোঁজার অভাব হবে না। এটার সাথে সাথে আমাদের আরেকটা আইডিয়া ছিল যে আমাদের একটা ফটোগ্রাফি এক্সিবিশন করব। এই আইডিয়াটা অবশ্য আমাদের দিয়েছিলেন আমাদের এক বড় ভাই জুবাইর কবির তুষার ভাই। তো আইডিয়াটা আমাদের মধ্যে আর কি ওই যে বলে না যে একটা আইডিয়া বীজের মতো আর কি গ্রো করতে থাকে। তো সেখান থেকে আমাদের আর কি প্রতিষ্ঠাটা, আমরা ভেবেছিলাম যে আচ্ছা একটা ছোটখাটো প্ল্যাটফর্ম হবে যেখানে হয়তো 100-200 মেয়েরা থাকবে। আমি কল্পনাও করিনি যে আমরা কল্পনাও করিনি এত মেয়েরা ঘুরতে পছন্দ করবে বা ঘোরাতে এত ইন্টারেস্টেড, ভ্রমণে এত ইন্টারেস্টেড হবে। তো ভেবেছিলাম এরকম 100-200 মানুষ থাকবে। কেউ যদি কোথাও যাওয়ার ধরুন কোনো একটা ডেস্টিনেশনের কথা বলে দেখা গেল যে সঙ্গীত খুঁজবে, এখানে এসে পাবে, এরকমটাই প্রথমে টার্গেট ছিল। এবং সেই এক্সিবিশনটা করা যখন আমরা প্রতিষ্ঠা করি তার ঠিক 1 সপ্তাহের মাথায় 100 জন। আমাদের তো খুশি অনেক যে 100 জন মেয়ে, এটা কিভাবে সম্ভব? কারণ আমরা দেখতাম যে গয়না, শাড়ি বা এই ধরনের যে গ্রুপগুলোতে অনেক 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 মেম্বার, কিন্তু ট্রাভেলিং নিয়ে এত ইন্টারেস্টেড কে জানতো। এরপরে 1 মাস হতে না হতে আমাদের 1000 মেম্বারের উপরে চলে গেল এবং সবাই আমাদেরকে বলতেছিল যে আপু চলেন, গ্রুপ হয়েছে, এবার কোথাও ঘুরে আসি। আমাদের প্রথম ট্যুরটা ছিল নরসিংদীতে সরিষা খেতে। তখন সরিষা ফুলের হলুদ সমুদ্রে একটা ক্রেজ ছিল। আমরা 19 জন মেয়ে একটা বাসে করে গেলাম। ব্যাপারটা এখন শুনতে খুবই সিলি মনে হয় যে আচ্ছা 19 জন মেয়ে বাসে করে গেছে, একটা নর্মাল জিনিস, কিন্তু তখনও এটা ছিল না। আজ থেকে 3 বছর আগেও আমরা যখন নরসিংদীতে নামলাম তখন সবাই এরকম চোখ বড় বড় করে দেখতেছে যে এতগুলো মেয়ে একসাথে কি করতে আসছে। এবং যখন তারা শুনতেছে যে তারা ভ্রমণে আসছে, তারা বিশ্বাসই করে না। প্রথম ট্যুরটার পরে আমাদের আগ্রহী মানুষের সংখ্যা বাড়তে থাকলো। 1 মাস পরে আবার আমাদেরকে আরেকটা ট্যুর করতে হলো। এর মাঝখানে আমাদের প্রফ চলতেছিল, রিটার্ন প্রফ শেষে আমরা পরের ট্যুরটা দিই। পরের ট্যুরটা ছিল মৈনাট ঘাটে। সেখানে আমরা মেম্বার নিব করে টোটাল 51 জন মানুষ, 51 জন মেয়ে আমরা রওনা দিই। একটা ডে ট্যুর ছিল, মৈনাট ঘাট থেকে ফিরে আসি। এইটার পরে আর আসলে আমাদের পিছনে আসতে হয় নাই। প্রতি মাসে দেখা যেত একটা করে বা দুটো করে, শেষের দিকে এসে তো প্রত্যেক শুক্রবারে বা প্রত্যেক সপ্তাহে একটা করে ট্যুর এরকম রাখা হতো। তো প্রত্যেকটা ট্যুর এরকম ম্যানেজ করা হতো যে আমরা চাইতাম যে মেয়েরা যেন ঘুরতে যায়। এখন শেষের দিকে এসে আমি বলতে পারি যে আমরা তখন চাইতাম যে মেয়েরা যেন ঘুরতে যায়। এখন মেয়ে বলতে আমাদের তো কোনো এজ লিমিট বা এরকম কোনো ব্যারিয়ার নেই যে এরকম মেয়ে হতে হবে। বয়স, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে শুধু মেয়ে হলে আমাদের মেম্বার হতে পারবে। আমার শেষের দিকে দেখলাম যে যারা একটু মিডল এজ মানে মায়েদের বয়সী, তারা আমাদের সাথে খুব ঘুরতে যাচ্ছে, যেটা আমরা আগে ভাবিও নাই। তো তাদের কাছে যখন শুনতাম যে এটা তাদের জীবনের ফ্যামিলি ছাড়া ফার্স্ট ট্যুর, তখন অবাক হয়ে যাওয়ার মতো যে 60, 70, 65 বছরের একজন মা বা একজন খালা, তারা তাদের ফ্যামিলিকে রেখে এই প্রথম একা দেখতে চাচ্ছে এবং দেখতে পারতেছে। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট।
এভাবে আর কি একটা দুটা করতে করতে এখন 83টা আমাদের ট্যুর হয়েছে ট্রাভেলস অফ বাংলাদেশের, যেটা মেইন আর কি বলা যায় যে মেইন ফ্লোটা আর কি ট্যুরটাকে অ্যারেঞ্জ করা। আমরা দেখতাম যে প্রথমে একটা ডেস্টিনেশন ঠিক করতাম, তারপরে গ্রুপে একটা পোস্ট দিই, এর মাঝখানে কোথায় থাকা হবে না থাকা হবে এটা নিয়ে খুব ভালো করে আমরা ঠিক করে রাখি, ওখানকার লোকাল গাইডের সাথে কথা বলে রাখি, এখান থেকে ট্রান্সপোর্ট ঠিক করি, সাধারণত আমরা পুরো বাসটাই নেওয়ার চেষ্টা করি। আর যদি অনেক বড় ট্যুর হয়, যেমন আড়িয়াল বিলে আমরা গিয়েছিলাম 100 জন, সেক্ষেত্রে আমরা ডাবল ডেকার বাস ভাড়া নিয়েছিলাম। আবার সুন্দরবনে আমরা 2টা বাস ভাড়া নিয়েছিলাম, কারণ পুরো ভেসেলে আমরা 70 জন মহিলা ছিলাম, মেয়ে ছিলাম সরি। এরপরে এরকম আর কি আমরা ঘুরতে থাকি, দেখা যায় যে আরো অনেক সাড়া পাই, মানে প্রতিনিয়ত মেম্বার বাড়তে আসে এবং তারা জানাচ্ছে যে তাদের ঘুরতে যাওয়ার ইচ্ছে, এর আগে এরকম কোনো প্ল্যাটফর্ম পায়নি। এখন সেখানে 51,000 প্লাস, মানে 51,883 এরকম একটা নাম্বার আমি লাস্ট যখন দেখেছিলাম। তো এতজন মেয়ে এখন আমাদের সাথে যুক্ত আছে, তারা আমরা আসলে অপেক্ষা করছি যে কখন কোভিড সিচুয়েশন শেষ হয় আমরা আবার ঘুরতে যাবো। আপু, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আপনার কথাগুলো শুনে আমার বারবার শুধু এটাই মনে হচ্ছিল যে ছোট্ট একটা উদ্যোগ থেকে কিভাবে এত বড় একটা সংগঠন জন্মলাভ করতে পারে, এবং কিভাবে এতগুলো মেয়ের ক্ষমতায়ন, যদি বলি যে নিজের ইচ্ছা একটা পূরণ করা, সেই ক্ষেত্রে কিভাবে এত অসাধারণ অবদান রাখতে পারে। অনেক ধন্যবাদ সাকি আপু, মানসী আপু, আপনাদের দুজনকেই এত সুন্দর একটা সংগঠন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য। সাকি আপুর কাছে আবার আসবো। আপু, কিছুক্ষণ আগেই আপনি বললেন যে আপনি আর মানসী আপু নারীর চোখে বাংলাদেশ প্রজেক্টের আন্ডারে বাংলাদেশের 64 জেলা স্কুটি নিয়ে ভ্রমণ করেছেন। তো এখনো আমি দেখি যে বাংলাদেশের রাস্তায় একটা মেয়ে স্কুটি চালাচ্ছে, এই দৃশ্যটা মানুষ মেনে নিতে পারে না, বিভিন্ন বাজে মন্তব্য করে বা আর চোখে হলেও তাকায়। তো আপনাদের কিরকম অভিজ্ঞতা হয়েছে এই জার্নিতে? থ্যাংক ইউ আপু। আসলে অভিজ্ঞতা অনেক ধরনের। এখন অভিজ্ঞতাটাকে আমি দুই পার্টে ভাগ করেছি। হ্যাঁ, অভিজ্ঞতা একটা হচ্ছে স্কুটি চালায় দেশের বিভিন্ন জায়গায় যাওয়া, আর একটা হচ্ছে স্কুটি চালায় বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে যাওয়া। দুই ধরনের অভিজ্ঞতা। তো প্রথমত যে আমরা যখন রাস্তাগুলোতে যাইতাম, আমরা একটা জিনিস দেখছি, আই থিঙ্ক মানুষই উড এগ্রি উইথ মি, সেটা হচ্ছে যে ঢাকাতে না আমার কাছে মনে হয়েছে মানুষজনের আর চোখে তাকানোটা অনেক বেশি। মানে এটা শুনতে অদ্ভুত লাগতে পারে যে ঢাকাতে, যেখানে আমরা মনে করি অনেক মানুষ মোটামুটি সবাই একটু মডার্ন থাকেন, সেখানে হচ্ছে এটা বলাটা একটু কেমন হয়ে যায়, এটা অনেকে মনে হতে পারে। বাট এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা যে আমার কাছে মনে হয়েছে যে ঢাকাতে আমাদের মানুষজন একটু কেমন নিচ থেকে উপরে উঠে তাকাচ্ছে, এরকম মনে হয়েছে। ঠিক আছে, ঢাকার বাইরে যখন আমরা গেছি, আমি স্পেশালি বলবো উত্তরবঙ্গের পার্টে আমরা যখন গেছি, মানুষজন অনেক লিবারেল ছিল। হ্যাঁ, শুধু লিবারেল না, আমরা অনেক মেয়েকে দেখছি সাইকেল চালায় স্কুলে যাচ্ছে। ইভেন আমরা একটা স্কুলের সাথে পরিচিত হয়েছিলাম যেখানে 900 জন বাচ্চা সাইকেল চালায় যায়, 900 জন মেয়ে, বাচ্চা বললে ভুল হবে, বাচ্চা মেয়ে। ঠিক আছে, এরকম অনেককে দেখতাম যে এনজিও কর্মী হইতে পারে বা অন্য কোনো কর্মীও হইতে পারে, তারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, মেয়েই যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, মানুষজন যে আমাদের ইফটিজিং করে নাই তা না, অন্য অনেক জায়গায় করছে, এরকম বলছে হ্যাঁ মায়া মানুষ আবার গুন্ডা চালায়, কি কিয়ামত চলে আসলো কিনা। আর তার থেকে মেইন কথা, মানুষজন যে রিয়াক্ট করবে সেই সময়টা আমরা দিতাম না। আমরা তারা রাস্তায় দাঁড়ায় আমাদের দেখতো, দেখার আগেই আমরা ওখান থেকে উধাও। সো তারা নিজেরাও কনফিউজ হয়ে যাইতো যে আসলে তারা কি দেখছে। আর আমার মনে আছে যে কিছু কিছু জেলায় আমরা যখন রাতে গেছি, মানুষজন যখন আমাদের তাকাইছে, আমার মনে আছে এটা কোথায়, এটা হচ্ছে শেরপুরে আমরা যখন গেছি তখন অনেক রাত হয়ে গেছে, পরে রাত 11:30টার মতো বেজে গেছে। আমি আর মানুষই মোটরসাইকেলে যাচ্ছি, আমরা মানে একটা লোককে থামাইছি জিজ্ঞেস করার জন্য যে রেস্ট হাউসটা কোথায়, মানে গুগল ম্যাপ তখন ওই মুহূর্তে কাজ করছিল। ওই লোক আমাদের দেখে মানে ভয় পেয়ে গেছে, মানে রাস্তার বেলা পেতনি দেখছে এরকম একটা ব্যাপার। তো এরকম অনেক অনেক আসলে অনেক অভিজ্ঞতা হয়েছে, এগুলো বলে একদিনে শেষ হবে না। আর আরেকটা কথা আমি যেটা বললাম যে কেমন অভিজ্ঞতা হয়েছিল যখন আমরা স্কুলে গেছি, এটার অভিজ্ঞতাটা একদমই ডিফারেন্ট। আমাদের দেখার সাথে সাথে বাচ্চারা ছুটে আসতো। আমরা যখন স্কুলে কথা বলতাম, তারপরে বাচ্চারা আমাদের স্কুটির পিছনে ওঠার জন্য পাগল হয়ে যেত। দেখা যেত যে আমার মোটরসাইকেলের পিছনে আমি 3টাকে নিচ্ছি, মানুষই তার পিছনে 2-3টাকে নিচ্ছে, নিয়ে আমরা তাদের আবার একটা চক্কর দিচ্ছি, আবার তাদের নামাচ্ছি, আর সবাই মিলে দৌড় দিয়ে আবার চলে আসতেছে আমাদের বাইক ওঠার জন্য। তো এটা একটা কি বলবো, ক্রেজি অ্যাডভেঞ্চারাস এন্ড খুব পজিটিভ একটা অভিজ্ঞতা আমাদের ছিল। এন্ড আমি সারা জীবন যতদিন আমি বাঁচি, আমি প্রত্যেকটা মুহূর্ত যতটুকু আমার মনে থাকবে, আমি প্রত্যেকটা
প্রত্যেকটা মুহূর্ত চেরিশ করব যে এমন অস্থির একটা অভিজ্ঞতা আসলে আমরা পেয়েছি। সেটা হ্যাঁ অনেক সময় নেগেটিভ হয় নাই তা না, বাট আমার মনে হয় যে সকল ধরনের অভিজ্ঞতাটাই আমাদের দেশকে ও সমাজকে জানার জন্য দরকার ছিল, তাহলে আমরা বুঝতাম না কোথায় চেঞ্জ আনতে হবে। একদমই তাই আপু, এটা আসলে বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, কোন কথাটা আমি শুনবো কোনটা শুনবো না। সৃষ্টিকর্তা আমাদের কান দুইটা দিয়েছেন, কিছু কিছু কথা থাকে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হয়। আপনার কথাগুলো অনেক ইন্সপিরেশনাল ছিল, থ্যাংক ইউ আপু। আজমেরি আপুর কাছে আবার যাব। আপু, আপনি তো একজন সোলো ট্রাভেলার, তো আপনার এই বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সোলো ট্রাভেলার হওয়ার কারণে কি কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে? আরেকটা কথা জানতে চাইবো, বিদেশ ভ্রমণ করতে গেলে অনেক টাকার দরকার হয়। আপনার পোস্টার যখন থেকে আপলোড করলাম মানুষ জিজ্ঞেস করতেছে 115টা দেশ, এ তো অনেক টাকার ব্যাপার, যাদের টাকা নাই তারা কি করবে? এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। আচ্ছা, এটা দ্বিতীয় কোশ্চেনটা সবসময় আমাকে শুনতে হয়। দেখা যাচ্ছে যে যারা আমাকে চিনে না অধিকাংশই আমাকে সবসময় এই কোশ্চেনটা করে। তো প্রথম কোশ্চেন যেটা ছিল যে এই যে মানে 100 মানে আমি টাকার ব্যাপারটাই বলি। আমি সিন্স দেখা যাচ্ছে যে 2006 থেকে আমি হচ্ছে জব করি, আর তখন থেকেই আমি যেহেতু 2008-এ আমি গাড়ি কিনেছি, তখন আমি 6,40,000 টাকা দিয়ে গাড়ি কিনি। তো আমি তখন থেকে মোটামুটি আমার পরিবারের টাকা থাকার পরও আমার বাবা আমাকে খুব মানে ছোটবেলা থেকে খুব সেলফ ডিপেন্ডেন্ট করে তুলেছে, যেটা আমি বাংলাদেশের বাইরে যাওয়ার সময় দেশের বাইরে যখন যাই তখন দেখি যে ওখানকার মানুষ যারা 16 এর পর তারা নিজেরাই চিন্তা করে। ঠিক আমি যে ইউনিভার্সিটি লেভেল ছিলাম, তো সেখানে দেখেছি আমার অধিকাংশ ফ্রেন্ডরা যারা খুব রিচ থাকার পরও তারা দেখা যাচ্ছে যে প্রত্যেকেই হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে। দেখা যাচ্ছে যে তাদের বাবারা তাদেরকে চাকরি দিয়ে দিচ্ছে। যে আমার ক্লাসমেট ছিল যে সালমান এফ রহমানের ভাইয়ের ছেলে, তো ও দেখা যেত যে চাকরি করতো। তো আমরা মোটামুটি এইরকম একটা এনভায়রনমেন্টে থাকার পরে দেখা যেত যে আমি নিজেও ওটা চাকরি করা শুরু করি। তারপরে পরবর্তীতে আমি হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিতে ছিলাম বাংলাদেশে থাকতে। তারপরে আমি 2010 থেকে আমি হচ্ছে চলে যাই রিক্রুটিং ফার্মের দিকে, স্টুডেন্ট কনসালটেন্সি এবং রিক্রুটিং ফার্ম। এটা আমার নিজস্ব, আমি এবং আমার বন্ধু মিলে ওটা বিজনেসটা ছিল স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মে। তো সেখান থেকে আমি একটা বেশ হেলদি, যেহেতু নিজের একটা কনসালটেন্সি ফার্ম, তো সেখান থেকে খুব ভালো একটা করতাম। তো আমি দেখতাম যে বিদেশের যেসব ইন্টারন্যাশনাল কোম্পানি গুলো আছে সেগুলোর সাথে কমিউনিকেট করার জন্য যে আমার ট্রাভেল প্লাস ওটাও একসাথে হতো, সেখান থেকে ওই টাকাগুলো আসতো। আর পরবর্তীতে আমি নিউজিল্যান্ডে চাকরি করি। তো দেখা যাচ্ছে যে নিউজিল্যান্ডে আমি খুব একটা হ্যান্ডসাম স্যালারি, আই আর্ন এ ভেরি হ্যান্ডসাম স্যালারি। এবং অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে শুধু আমি 115টি দেশ ভ্রমণ করিনি, এবং বাংলাদেশে আমার 3টি জেলায় ঢাকা, কক্সবাজার এবং খুলনায় 3টি জায়গায় 3টি ল্যান্ড প্রপার্টিও আছে, যেটা আমার নিজের টাকায় কেনা। তো দ্যাটস মানে শুধু যে ঘুরে বেরিয়েছি তা না, ভব ঘুরে না, যে আর্নিং করতে চাই। আমি রেড ক্রসে থাকার সময় আমি ওখানকার কনসালটেন্সি ফার্মে ছিলাম, এবং রেড ক্রসে লাস্ট আমি রেড ক্রসে জব করতাম। এবং আমার এখন ইনভেস্টমেন্ট বিজনেস আছে, আমার বেশ ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে আছে। সেজন্য আমি খুব আপসেট যে বাংলাদেশে মানে ওয়ার্ল্ড ওয়াইজ ইকোনমি খুব খারাপ, তো আমার শেয়ার মার্কেটেও অনেক খারাপ একটা আছে। তো এটা হচ্ছে আমার পার্সোনাল। এবং আমার খুব ইচ্ছা ছিল এক সময় একটা ট্রাভেল এজেন্সি হবে, ছোটখাটো একটা ট্রাভেল এজেন্সি ছিল বাড়িধারায়। মার্চে আমি ওটা শাটডাউন করেছি যে ট্যুরিজম বিজনেস ভালো যাবে না বলে। এই হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল ইয়াটা। তো আর যেটা মেয়ে হিসেবে প্রতিবন্ধকতা অ্যাকচুয়ালি আমি কখনো দেশের বাইরে আমি ফিল করিনি, টু বি অনেস্ট। মেয়েদের শুধুমাত্র আমি দিল্লিতে ছিলাম তখন আমাকে হোটেল পেতে একটু কষ্ট হয়েছে, কম দামে হোটেল। এবং বম্বেতে তো একেবারেই আমি
কোনো 2000 রুপিতে আমি কোনো হোটেল পাচ্ছিলাম না। এবং সেটা 2010-এ আমি যখন লন্ডনে যাই, অন দ্য ওয়েতে আমি বম্বে স্টপ ওভার করি 4 days এর জন্য। তো ওখানে তখন আমাকে খুব খুব হার্ড টাইম কাটতে হয়, যে আমাকে প্রায় দেখা যাচ্ছে তখনকার দিনে $120 দিয়ে হোটেল নিতে হয়। সো এটা আমার কাছে খুব এক্সপেন্সিভ ছিল। এটা ছাড়া আমি আর পৃথিবীর কোথাও মেয়ে হিসেবে, তবে কিছু কিছু টিপস গুলো আমাকে ফলো করতে হয়েছে টু বি অনেস্ট। দেশের বাইরে অবশ্যই আমাকে বেশ কিছু, আজকে যেহেতু সবাই মেয়ে আছে আর এটা অনেকে মেয়েরাই দেখছে, যে প্রতিবন্ধকতা, আমি আমার ডায়েরিতে আমি লিখে রাখতাম যে আমি বেশ কিছু ন্যাশনালিটি, অ্যাকচুয়ালি আমরা আমাদের বাংলাদেশিরা কিংবা ইন্ডিয়ান, পাকিস্তানি কিংবা অ্যারাবিকরা অ্যাকচুয়ালি অভ্যস্ত না একটা মেয়েকে, সোলো মেয়েকে ট্রাভেল করতে অ্যালোন দেখা। তার ঠিক সেইভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটা বিশাল একটা মানে আগে যারা স্পেশালি আজ থেকে 10 বছর আগে যারা ট্রাভেল করতো, দেখা যাচ্ছে দে আর ভেরি হাইলি রিচ। এবং সেক্স ট্যুরিজম বাংলাদেশ থেকে কিন্তু একটা বিজনেসম্যান একটা বিশাল সেক্স ট্যুরিজম করে। তো সেই জন্য বাংলাদেশের একা যে একটা মেয়ে ট্রাভেল করবে এটা নিয়ে কিন্তু খুব অ্যাভয়েড মানে ঝামেলা হতো। এবং স্পেশালি যেসব জায়গাগুলোতে আমাদের প্রবাসী ভাইরা আছেন, দেখা যাচ্ছে যে অধিকাংশই যারা ইউরোপে স্পেশালি দেখা যাচ্ছেন তারা একেবারে গ্রাম থেকে গিয়েছেন। আমি খুলনায় বড় হয়েছি, যেখানে দেখা যাচ্ছে আমরা অনেকটা মডার্ন ভাবেই এখানে প্যান্ট পরাটা খুব একটা মানে চোখে লাগতো না মানুষের। কিংবা দেখা যাচ্ছে ঢাকায় কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাম থেকে যারা আসছে বিদেশে অধিকাংশ, আমি স্পেশালি ইটালিতে বলবো, অনেকেই আছেন যারা ছোট গ্রাম থেকে চলে আসছেন। ওনারা ঢাকার যে এই যে মনীষী কি বলে সাইকা বললো যে সে যখন মিনিস্ট্রেশন নিয়ে কাজ করতে যাচ্ছে তখন ভেবেছে সবাই যেন করে। তো যারা গ্রামে আছে সেসব ছেলে লোকদের স্পেশালি 35+ লোকদের মেন্টালিটি একটু ডিফিকাল্ট। তো যতটা পেরেছি যে বাইরে যখন যেতাম আমি সোলো কিংবা আমি তখন একটা ওয়ারিং শর্টস, তো তখন আমি স্টার্ট করতাম যে না মানে আমাকে আই হ্যাভ টু টক টু ইন ইংলিশ, যে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলছি, হঠাৎ আমি কেটে দিয়েছি। কারণ কি দেখা যাচ্ছে যে ওরা যদি দেখে যে অধিকাংশ অনেক সময় অনেক বাঙালিরাই আমাকে চিন্তা করে আমি যেমন হ্যাঁ স্প্যানিশ মেয়ে, আমার সাথে স্প্যানিশ কথা বলছে এবং আই ক্যান স্পিক ভেরি গুড স্প্যানিশ, তো আমি স্প্যানিশ ভাষায় কথা বলছি। তো এই জিনিসগুলো একটু টেকনিক সোলো ট্রাভেলার্স এর জন্য একটু করতে হবে। আর স্পেশালি আমি মনে করি, আমি সবসময় বাইরের দেশে বলি যে আমরা বাংলাদেশে এমন একটা কালচার থেকে বড় হয়েছি, আমরা কিন্তু কখনো না বলি না। আজকে যদি আমি এই অনুষ্ঠানটা না আসতাম তখন আমি কি বলতাম, না আমার না পেট ব্যথা করছে কিংবা আমার মা অসুস্থ, একটা কাহিনী বের করতাম। আমি বলতাম না আনিকা আমি তোমার মানে ভালো ভিউয়ার্স নাই সেজন্য আসবো না, আমি একটা স্টোরি বানাতাম। তো আমাদের বাংলাদেশ থেকে যেসব মেয়েরা অ্যাকচুয়ালি আমরা কিন্তু খুব স্মার্ট ওয়েতে লাইফ লিড করেছি, আমরা ছোটবেলা থেকেই কিভাবে কৌশলী হতে হয় সেটা শিখেছি। তো আমাদের জন্য অনেকটা এটা আমার লাইফে মানে আমার বিদেশ ভ্রমণে অনেকটা হেল্প করেছে। তো হয়তোবা আমি কারো সেন্টিমেন্টালে আঘাত করতে পারি আমার কথা দিয়ে, কিন্তু দ্যাট ইজ ট্রু। দেখা যাচ্ছে অনেকেই আমাদের বাংলাদেশে যে আমি যদি আমার বাবার সাথে থাকি মেয়ে হিসেবে বিদেশে তাহলে আমি খুব ভালো মেয়ে, আমি যদি আমার হাজবেন্ডের সাথে থাকি আমি খুব ভালো মেয়ে, কিংবা আমি যদি আমার ভাইয়ের সাথে থাকি কনফিউজ থাকে মানুষ যে আমার এটা কি আমার সত্যি ভাই, কিংবা আমি যদি বন্ধুদের সাথে থাকি মানে আমি কি বন্ধু। আর আমাদের কালচারে একটা মেয়েকে খুব দ্রুত স্পেশালি যে যেসব রেপ কিংবা আদার্স সিচুয়েশন গুলো বিদেশে দেশে হয় অধিকাংশ কিন্তু বাড়ির লোকের খুব কাছাকাছি লোকদের সাথে কাছ থেকে এই জিনিসগুলো হয়। তো দেখা যাচ্ছে যে আমি আমার ওন কমিউনিটিতে একটু বুঝে মিশার চেষ্টা করি। আমি যখন ইন্ডিয়ান একজনকে দেখি কিংবা পাকিস্তানি একজনকে দেখি আমি খুব সহজে তাদের সাথে কথা বলতে চেষ্টা করি না, স্টুডেন্ট হলে কথা বলতে চেষ্টা করি। এরকম ভাবে আমি আমার সেফটি আমার নিজের কাছে রেখে আমি 115টি দেশ ভ্রমণ করেছি। তবে যখন 100টি পর্যন্ত 90টি তখন কিন্তু আজকে যে মানে পর্যায়ে আসি আমি বলবো যে আমাকে অনেক বিদেশি ভাই বোনেরা অনেক হেল্প করেছে।
আর সেটা সত্যি, আমি যখন খুব ঝামেলায় ছিলাম তখন তারা, আমার পাসপোর্ট হারিয়ে গিয়েছে, আমার কাছে খাবার ছিল না, তখন আমাকে খাইয়ে দিয়েছে। কিন্তু তারপরে এগুলো অনেক কিছুই, ভালো দিকটাও আছে মন্দ দিকটাও আছে, তবে আমাদের বাংলাদেশি মেয়েরা অনেক স্মার্ট, ইন্টেলিজেন্ট এবং সুকৌশলী। তো আমার মনে হয় না তাদের বাসায় যদি কোনোভাবে তারা ম্যানেজ করতে পারে, বাইরের জগৎটা দেখা খুব একটা টাফ হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, অমূল্য কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। ভবিষ্যতে যারা বিদেশ ভ্রমণ করবে যেসব মেয়েরা, তাদের নিশ্চয়ই এই অভিজ্ঞতাগুলো অনেক কাজে লাগবে। সাকিয়া আপুর কাছে আবার আসতে চাই। আপু, আপনারা তো, মানুষই আপু ডিসকানেক্টেড হয়ে গেছেন হয়তো আমাদের থেকে, আপু নিশ্চয়ই আবার আমাদের সাথে জয়েন করবেন। সাকিয়া আপু, আপনি আমি যতদূর বুঝি ওর কারেন্ট নাই। আচ্ছা আচ্ছা, কারেন্ট চলে আসুক, আমরা এই প্রার্থনাই করি। আপু, আপনার কাছে জানতে চাইবো, আপনি এরই মধ্যে পৃথিবীর 23টা দেশ ভ্রমণ করেছেন, তো আপনার এই ভ্রমণের আলোকে যদি জানতে চাই, নারীর চোখে বিশ্ব কেমন, আপনি কি বলবেন? আচ্ছা, এখানে আমি একটু সিরিয়াস কথাই বলি, তাই না? প্রথমত আমার কাছে মনে হয় পার্সোনালি, আমি যেই জব করি তাতে আমার পক্ষে আসলে দেশ ঘোরা সম্ভব না, ঠিক আছে, বা বিশ্ব ঘোরা সম্ভব না। সো আমি বেসিক্যালি বাংলাদেশের গভর্নমেন্টের হেলথ ক্যাডারে আছি। আমার একটা লিমিটেড আয় আছে। আমি 23টা দেশ কিভাবে ঘুরছি আমি নিজেও জানি, কোথা থেকে কোথায় টাকাটা আসছে, এন্ড ইট ওয়াজ রিয়েলি টাফ। আমি ধুমায় টিউশনি করতাম, আমার এগুলো বলতে কোনো আপত্তি নেই। আমি টিউশনি করতাম, আমি খুব ভালো একজন টিচার। তো আমার মনে করি আমি ভালো টিচার, আমার স্টুডেন্ট এগ্রি। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি টিউশনি করে টাকা জমাইতাম, এন্ড আমি আর মানুষই বেশ কয়েকটা দেশে একসাথে গেছি, যেমন থাইল্যান্ড, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া। আমরা টাকা বাঁচানোর জন্য যে কি করছি, এটা আমি মানে এমনও হয়েছে যে আমরা কিছুদিন খাই নাই, আবার এমন হয়েছে যে আমরা স্ট্যাটাস দিচ্ছি যে অমুক জায়গায় কোনো বাংলাদেশি আছে কিনা, কেউ আমাদের হোস্ট করতে পারবে কিনা। এরকম ভাবে আমরা কিন্তু ট্রাভেল গুলো করছি। সো আমি যেটা বলবো যে আমার বিশ্ব ঘোরা বা বিশ্ব দেখতেই হবে এমন কোনো টার্গেট কখনোই ছিল না, যেমনটা আমার দেশকে দেখার আমার টার্গেট ছিল। যেমন আমি সবসময়, মানে আমি 3rd ইয়ার থেকে আমি চাইতাম যে বাংলাদেশের 64টা জেলায় আমার যেতে হবে। মানুষ এখানে আছে, মানুষের নিশ্চয়ই মনে আছে আমার যেদিন 64টা জেলা হয়, পার্সোনালি আমার যখন হয় মার্চে, হ্যাঁ, মানে আমরা যখন 2 জন মোটরসাইকেলে শেষ করি ওইটা 5 মেতে হয়, কিন্তু আমার পার্সোনালি মার্চেই শেষ হয়ে যায় 64টা জেলা ঘোরা। তখন আমি ওই দিন খুব চুপচাপ ছিলাম, কারণ আমার জীবনের ওয়ান অফ দ্য টার্গেট, আমার জীবনে বেসিক্যালি 2টা টার্গেটই ছিল। এক আমি ডাক্তার হব, আরেকটা টার্গেট হচ্ছে আমার বাংলাদেশের 64টা জেলায় আমি দেখবো। তো আমি যেদিন ওই টার্গেটটা শেষ হয়ে গেছে সেদিন আমি খুব চুপ হয়ে গেছে, মানে আমার মনে হচ্ছিল আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই, এরকমই আমার কাছে মনে হয়েছে। তো বিদেশের ব্যাপার যেটা বলবো যে হ্যাঁ, বিদেশ ঘুরতে কেন ভালো লাগবে না, লাগবে অবশ্যই, কিন্তু আমাদের যে নারী চোখে বিশ্ব নামে আমরা কোনো একটা প্রজেক্ট আরম্ভ করব বা ওয়ার্ল্ড ট্যুরে যাব বা কোন একটা কাউন্ট করবো, এটা আসলে আমার পার্সোনালি এটা নাই, এন্ড আই থিঙ্ক মানুষেরও আসলে নাই। ইনফ্যাক্ট আমরা একটা অফার পেয়েছিলাম, মানুষের যদি মনে থাকে তাহলে এটা বলবে, সেটা হচ্ছে যে আমরা পৃথিবী ঘোরার একটা অফার পেয়েছিলাম যে ওয়ার্ল্ড ট্যুরে আমরা বের হবো মোটরসাইকেল নিয়ে, কিন্তু আসলে আমরা ডাক্তারি প্রফেশনটাকেই আমরা প্রাধান্য দিয়ে ওই লোভনীয় প্রস্তাবটা ছেড়ে এসেছি। তো এটাই বলবো যে বিশ্বটাকে যখন দেখছি অদ্ভুত, মানে আমার কাছে মনে হয়েছে কি সবচেয়ে মেইন কথা যেটা, এটার কোনো শেষ নাই। এইটাই যে আমি যে বলবো আমি বিশ্বের এত জিনিস দেখবো, এত কিছু দেখবো, শেষ হচ্ছে না, ইট উইল নেভার এন্ড। কারণ আমি যে কটা 23টা দেশ বলছি, হ্যাঁ, বাংলাদেশ ঘুরতেই আমার এতদিন লাগলো, তাও আমার মনে হয় আমি 64টা জেলার এই জিনিসগুলো বাদ দিচ্ছি, সেখানে আমি আসলে কি 23টা দেশ পুরোপুরি ঘুরতে পারছি বলে আমার মনে হয় না। প্রত্যেকটা জায়গার এক একটা আলাদা ধরনের সৌন্দর্য আছে, এবং প্রত্যেকটা দেশের অসাধারণ অসাধারণ কিছু স্মৃতি আছে। স্পেশালি আমরা মোটরসাইকেল নিয়েও কিন্তু থাইল্যান্ডের বেশ কিছু পার্ট ঘুরেছি, ক্যাম্বোডিয়ার বেশ কিছু অংশ ঘুরেছি, ভিয়েতনামে আমরা পাহাড় থেকে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করছি, এরকম অনেক কাহিনী আছে। আমার ইউরোপে টোটাল 12টা দেশ ঘোরা হয়েছে আমার আরেক বান্ধবী করিনার সাথে, ওইটাও এক ধরনের অ্যাডভেঞ্চার ছিল। মানে সবকিছু এক ধরনের অ্যাডভেঞ্চার, সবকিছুতে মানে খুবই বেসিক ব্যাকপ্যাকিং যে ট্যুর গুলো বলে না, যে কোথায় থাকবো কোনো ঠিক ঠিকানা নাই, কি খাবো তার কোনো ঠিক ঠিকানা নাই। আমার মনে আছে যে আমি রোমে এক্স্যাক্টলি একদিনে 21 কিলোমিটার হাঁটছি। যারা আমাকে চিনেন তারা জানেন আমি কি পরিমাণ মোটা।
তারপরও আমি 21 কিলোমিটার হাঁটছি একদিনে, জাস্ট টু সেভ দ্য মানি। তো এরকম অনেক কাজ আমি করছি। তবে বলবো যে অভিজ্ঞতা আসলে কি আনিকা আপু, এগুলো বলে না আসলে কোনোভাবেই শেষ হবে না। এক একটা দেশ এক এক রকম লাগছে, এক একটা জায়গা এক এক রকম, এক এক ধরনের মানুষ। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার কাছে পার্সোনালি মনে হয় সবচেয়ে মজা আমি যেটা পাই সেটা হচ্ছে মানুষের সাথে, মানুষের সাথে ইন্টারেক্ট করে, হ্যাঁ হিউম্যান বিইং এর সাথে ইন্টারেক্ট করে। আমার মনে হয় এই কারণে আমি ডাক্তার হতে প্রথমে চেয়েছিলাম, যে মানুষের সাথে ইন্টারাকশন করা এবং তারা কি ভাবতেছে, তাদের কালচারটা কেমন, তারা কি করতে ভালোবাসে। এক এক ধরনের মানুষের যে এক এক ধরনের ব্যাপার আছে। আর আমার আউটলুক হচ্ছে কত চেঞ্জ হয়েছে পৃথিবীতে, এই হচ্ছে ওই হচ্ছে এগুলো কিছুই আমার কোনো ধারণাই ছিল না যদি না আমি আসলেই দেশের বাইরে যাইতাম, কিছু দেখতাম। তো আমার কাছে মনে হয় যে যদি সম্ভব হয়, সবার পক্ষে সম্ভব না আমি জানি, যদি সম্ভব হয় তাহলে, আর যদি কারোর পক্ষে সম্ভব হয় সেটাও কোনো খারাপ কিছু না। অবশ্যই আমি যদি, আমার যদি অ্যাবিলিটি থাকে কেন আমি বেশি আয় করবো না, আর আমি বেশি যদি আয় করি কেন আমি দেশ ঘুরবো না। আমার সুযোগ থাকলে, আমার আয় করার উপায় থাকলে আমি তো অবশ্যই ঘুরতে যেতাম, তাই না? তো এটাই আমি বলতে চাচ্ছি যে যদি সুযোগ হয় আপনি দেশের বাইরে যাবেন, মানুষজনের সাথে বেশি কথা বলবেন, সিনারিওস তো দেখবেনই, সাথে কালচার গুলো দেখবেন, অনেক ডিফারেন্স এক একটা মানুষের সাথে এক একজনের। সো এগুলো খুবই খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে। এখানে তো আসমা আপু তো খুব সুন্দরভাবে বলবেনই, আপুর অ্যাডভেঞ্চার তো আরো অনেক বেশি। তো আমার যতটুকু লিমিটেড অভিজ্ঞতা হয়েছে এই ব্যাপারে, সেটাতে আমি এটাই বলবো যে আমি প্রতিটা দেশে গেছি, প্রত্যেকটা মানুষের ভাষা শুনতে, প্রত্যেকটা মানুষ কিভাবে তখন হাত পা নাড়ে এইভাবে আমি কথা বলতাম। আমার মনে আছে ভিয়েতনামে যে আমরা এমন একটা জায়গায় গেছি যেখানে হচ্ছে মানুষজন ইংলিশ কিছু বুঝে না, আর ভিয়েতনামিজ আমরা পারিও না। কোনোভাবে আমরা বুঝাতে পারতেছি না যে আমরা চিকেন খাবো। এখন মানুষই তো বিফ খাবে না, আর আমি তো পর্ক খাবো না, এই দুটো তো খুব সেন্সিটিভ ইস্যু। তো আমরা চিকেন বোঝানোর জন্য অবশেষে আমরা গুগল ইমেজ থেকে একটা মুরগির ছবি ডাউনলোড করে তারপর দেখাইছি। তো এরকম আমাদের অনেক 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 মজার অভিজ্ঞতা আছে। এগুলো আসলে 23টা দেশের অভিজ্ঞতা বলে শেষ হবে না। রাতা যদি আপনি এক একটা দেশের নাম বললেন তখন হয়তো বা বলার সুযোগ হবে। ধন্যবাদ আপু। মানসী আপু মনে হয় আবার আমাদের থেকে ডিসকানেক্টেড হয়ে গেছেন। আপু join আসছে। সরি, আমার মানে কারেন্ট চলে গেছিল, প্লাস ইন্টারনেট কানেকশন আমার ঝামেলা করছিল। আচ্ছা আচ্ছা। আপু, মানসী আপু, আপনিও তো পৃথিবীর 8টি দেশ ভ্রমণ করেছেন। তো আপনার কাছে যদি জানতে চাই যে এই 8টি দেশের নারী বান্ধব পর্যটনের সাথে বাংলাদেশের নারী বান্ধব পর্যটনের তুলনা করতে গেলে আপনি কি বলবেন? আবার একটু বলুন। আপু, আপনি ইতিমধ্যে পৃথিবীর 8টি দেশ ভ্রমণ করেছেন। যদি বাংলাদেশের সাথে এই 8টি দেশের নারী বান্ধব পর্যটনের তুলনা করতে বলি তাহলে কি বলবেন? আচ্ছা, আমি হচ্ছে আমার ধারণা সাকি একটু আগে মনে হয় মানে দেশের বাইরের ট্যুরগুলোর কথা বলছিল। আমার ভ্রমণের জায়গাগুলোর মধ্যে রয়েছে যে মানে আমরা কমন কয়েকটা জায়গায় গিয়েছিলাম, আর এটা ছাড়া আমি আলাদাভাবে কয়েকটা জায়গায় ঘুরেছি। তো এমন না যে টার্গেট করে ঘুরছি যে আমার এই কয়টা দেশ ঘুরতে হবে। আমার কিছু টু ডু লিস্ট আছে, বা পুরো বিশ্বের মধ্যে কিছু কিছু খুব আকর্ষণীয় জায়গা আছে যে জায়গাগুলো দেখার খুব ইচ্ছা। তো একটা লিস্ট ছিল এরকম যে 7 ওয়ান্ডার্স এর মধ্যে যতগুলো ওয়ান্ডার্স আছে সেগুলো চোখের দেখা সম্ভব কিনা সেই রকম। এটা ছাড়াও আরো অনেকগুলো মানে দেখার জায়গা ছিল। আচ্ছা, আপনি যেটা বললেন যে ওমেন ফ্রেন্ডলি কিনা, আসলে যে জায়গাগুলোতে আমি গেলাম সব জায়গাগুলো টুরিস্ট ফ্রেন্ডলি। এখন ওরা টুরিস্টদের মধ্যে ফিমেল আর মেল এই দুটাকে আলাদা করে না। যে কটা জায়গায় গেলাম আর কি, টুরিস্ট ইজ টুরিস্ট। এখন আমাদের দেশটা টুরিস্ট ফ্রেন্ডলি একদমই কম, একদমই কম। না আমাদের কাছে অতটা তথ্য অ্যাভেলেবেল, না ওখানে যে সেফটি সিকিউরিটি খুব পরিচিত, বা আগে থেকে ঠিক না করে গেলে সেটা খুবই কোয়েশ্চেনের ব্যাপার, সেটা ফিমেল হোক মেল হোক। আমি আলাদা করে ফিমেলের কথা বলছিলাম। কিন্তু আমি যে কয়েকবার বাইরে গেলাম দেখা যাচ্ছে যে যেহেতু স্টুডেন্ট ছিলাম তখনও চাকরি করতাম না, চাকরি করার পর তো আর বিদেশে যাইতে পারি নাই, কারণ এটা হচ্ছে নিয়মে নাই। আর এর আগে যতবার গেছি ততবার এমন হয়েছে যে টাকা জমায় 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 তারপর ঘুরতে গেছি। তো দেখা যেত যে সবসময় আমরা লো বাজেটের জায়গায় যেতাম বা চিপ হোটেলে যেতাম, ডরমেটরিতে থাকতাম। দেখা যেত যে একটা ডর্মে এরকম আছে 6টা বেড, বাঙ্ক বেড, ওখানে শেয়ার করে থাকতে হতো। কিছু কিছু জায়গায় এমন যে ফিমেল ডর্মও নাই, মিক্সড ডর্মে থাকতে হতো। তো মানে সেফ না এরকম মনে হয়নি।
বরং আরো ফ্রেন্ডলি মনে হয়েছে। তারা একজন টুরিস্টকে টুরিস্ট হিসেবেই দেখতেছে। তবে রিসেন্টলি হচ্ছে আমি মিশর ঘুরে এলাম। তো মিশরে যে যেটা মনে হয়েছে যে ওরা একটু হলেও মেয়েদেরকে আলাদা চোখে দেখে, এবং তারা কয়েকটা জায়গায় আমার একটু নেগেটিভ ফিডব্যাক ছিল। এমনি জায়গাগুলো অসাধারণ এবং তাদের তথ্যগুলো অনেক ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে তারা হচ্ছে টুরিস্টদের একটু যেমন কি বলবো, একটু ঠকাইতে চায়, বা তাদের কাছ থেকে একটু বেশি লাভ রাখতে চায়, তাদের সাথে অনেক বেশি বার্গেন করতে হয়। তো এটা শুধুমাত্র মেয়ে বলে না, টুরিস্ট মাত্রই এরকম। তবে যে দৃষ্টিভঙ্গির কথা বললাম, সেটা হচ্ছে তো যদি তারা দেখে যে আমরা হচ্ছে বিদেশি বিদেশি মনে করে, তাহলে আমাদের জামা কাপড়, আমাদের জেন্ডার কোনো কিছু তারা ম্যাটার করবে না। কিন্তু যদি তারা মনে করে যে আহ কিছু কিছু দেশ যেমন ইন্ডিয়া বা এই সাবকন্টিনেন্টের কিছু জায়গা, তখন তারা যিনি একটু কেমন চোখে তাকায় যে আচ্ছা, একজন তো আমাদেরকে এরকম বলেই বসছে যে বাংলাদেশি মেয়ে একা ঘুরতে আসছে, বা একা শুধুমাত্র মেয়ে ঘুরতে আসছে, এটা নাকি সে জীবনেও দেখেনি। অথচ সে ইজিপ্টে ট্যাক্সি চালক আর কি, উনি অনেকদিন ধরে ট্যাক্সি চালায় এবং এই টুরিস্টদের নিয়ে ঘোরাফেরা করে এবং টুরিস্টদের সাথে জড়িত, কিন্তু তারা কখনো নাকি দেখেনি। তো এটা তাদের কাছে খুব অবাক করার বিষয় যে এই সাবকন্টিনেন্ট থেকে মেয়েরা একা একা ঘুরতে যাচ্ছে। তো এটা হয়তো তাদেরও দৃষ্টিভঙ্গির সমস্যা, বা তাদের দৃষ্টিভঙ্গিও হয়তো চেঞ্জ হবে। এছাড়া চীনে যখন গেলাম, চীনেও এরকম হয়েছে যে তারা খুবই টুরিস্ট ফ্রেন্ডলি, কিন্তু প্রবলেম একটা জায়গায় হচ্ছে ভাষা। তাদের ভাষা না আমরা বুঝি, না আমাদের ভাষা তারা বুঝে। ইভেন তারা ইংলিশ ও ভালো করে প্র্যাকটিস করে না বা বুঝতে চায় না। তো ওই কমিউনিকেশন গ্যাপ ছাড়া আমার মনে হয়নি যে তারা ওমেন হিসেবে আলাদাভাবে ট্রিট করছে বা অন্য কোনো নজরে দেখছে। এটা ছাড়া ভুটান, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, তারপর মালয়েশিয়া, এগুলো তো আমি আর সাকি একসাথে গেলাম। তো আসলে এক মানে এই জায়গাগুলোতেও আমার মনে হয়নি সমস্যা, কারণ কোনো সমস্যা হলে আমরা দুজন একসাথে ফেস করছি, কিন্তু সেটা শুধু ওমেন হিসেবে প্রবলেম মনে হয়। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আজমিরি আপুর কাছে আবার যাব। আপু, আপনার ভ্রমণ করা 115টা দেশের মধ্যে কোন দেশের পর্যটন আপনার কাছে সবচেয়ে বেশি নারী বান্ধব মনে হয়েছে, এবং বাইরের দেশগুলো থেকে বাংলাদেশের কোন শিক্ষাগুলো নেওয়া উচিত এই ক্ষেত্রে? অ্যাকচুয়ালি এই যে নারী বান্ধব, যেটা যে আমার মনে হয়েছে যে ইন্ডিয়া বাদে আর যতগুলো দেশ আছে পৃথিবী, মানে মোটামুটি ইন্ডিয়ার কিছু দুটো শহর বাদে, আমি বলেছি বিগ সিটি দুটো, বম্বে আর দিল্লি বাদে, আর সবগুলো জায়গাতেই এত নারী বান্ধব। মানে তারা বিদেশে যেমন বলছিল যে মনীষা যে মানসী, সরি মানসী, যে মানসী আর সাকি আপু। অ্যাকচুয়ালি আমরা যে হ্যাঁ, সরি আমার খুব নামে ভুল হচ্ছে, এক্সট্রিমলি সরি। তো যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি আমরা ডোমে থাকি, আমি অনেক জায়গায়, আমি অনেক দিন যে মানে দেখা যাচ্ছে যে আমি হচ্ছে ট্রাভেল করেছি সেন্ট্রাল আমেরিকা, সাউথ আমেরিকা। যখন আমি এলএতে গিয়েছি, দেখা যাচ্ছে যে আমি সারা রাত মানে এয়ারপোর্টে ঘুমিয়েছি। আমি সারা রাত এয়ারপোর্টে ঘুমিয়েছি, মায়ামিতে আমি সারা রাত এয়ারপোর্টে ঘুমিয়েছি, নিউজিল্যান্ড, বিভিন্ন দেশে এয়ারপোর্টে কিন্তু আমি ঘুমিয়েছি। যে আমি হয়তোবা আমি লেটে গিয়েছি কিংবা আর্লি মর্নিং এ গিয়েছি, আমি হোস্টেল থেকে চলে আসছি সেই দিনের পেমেন্টটা করা। এবং আমার ট্রাভেলে আমি আরেকটা জিনিস সব সময় করতে চাইছি, যে চিপ ওয়ে টু হাউ টু ট্রাভেল। মানে ট্রাভেলিংটা যে এক্সপেন্সিভ, এক সময় আমি দেখতাম আমার নিজের কাছে, যেটা আমি যখন যখন 2009-এ সিঙ্গাপুরে যাওয়ার জন্য আমি হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্টে আমি হচ্ছে যে চেকিং করার লাইনে দাঁড়িয়েছি। তো আমি একটা ছেলে মেয়েদের, আমি ওদের কাছে জিজ্ঞেস করছি, কয়েকজন বড় আপুরা, ওরা একসাথে যাচ্ছে, ওরা মোস্ট অফ দি কাজিন। তো তারা যখন যাচ্ছিল, তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন হোটেলে উঠবেন। তো ওরা খুব বিরক্ত হয়ে, তুমি মানে বিদেশে যাচ্ছ, হোটেলে জানো না, মানে এমন একটা ভাব। আর আমি জাস্ট ব্যাকপ্যাক নিয়ে তাড়াতাড়ি আমি চলে আসছি। তো আমি খুব সারাদিন অফিস করার পরে খুব একটা তো আমার কাছে খুব একটা খারাপ লেগেছে।
তো খারাপ লাগলে তারপর আমি অনেকক্ষণ পরে সে বললো সান্তোসাতে উঠেছে শাংরিলা হোটেলে। তো আমি না, শাংরিলা হোটেল আমি তো তখন অতটা মানে ইউজ টু না কোনটা 5 স্টার হোটেল। আমি স্টুপিডের মতো তাকে জিজ্ঞেস করেছি যে কত টাকা, তো বলছে মানে $400-500 এরকম একটা কিছু একটা বললো। তো এবং তারা মানে আমাকে এমন নেগলেন্সি ভাবে বললো যে আমার কাছে খুব খারাপ লাগলো। তখন আমার কাছে মনে হলো যে ট্রাভেলিং এমন কি যে গুলশান বনানী এবং রিচ লোকরাই করতে পারবে বাংলাদেশে? না, এটা সাধারণ মানুষের ভিতর নিয়ে আসতে হবে। তারপরে যখন আমি সিঙ্গাপুরে যাওয়ার পর, আমি এয়ারপোর্টে যাওয়ার পরে আমি খুব মানে সংকোচে জিজ্ঞেস করলাম ইমিগ্রেশন না মানে টুরিস্ট ইনফরমেশনে আমার $50 ভিতর কোথাও থাকা যাবে কিনা। তখন ওরা আমাকে ইয়ুথ হোস্টেল সাথে ইন্ট্রোডিউস করায়, বলে যে $25 4 ডমিটরি বেড। তো এই যে একটা জিনিস যে চিপ ওয়ে টু ট্রাভেল করা, এবং তখন থেকে যে একটা ডমিটরি রুমে রয়েছি, অধিকাংশ টাইমেই দেখা যাচ্ছে যে কিছু কিছু কান্ট্রিতে ছেলে মেয়ে আলাদা, যেমন আমেরিকায় গেলে ছেলে মেয়ে আলাদা, কিন্তু ইউরোপে গেলে অধিকাংশ টাইমেই ছেলে মেয়ে একই রুম একই ডমিটরি হয়ে থাকে। তারপরেও কিন্তু ওরা কখনোই ওরকম বাজে ইঙ্গিত কিংবা বাজে কিছু দৃষ্টি দিয়ে অন্য ছেলেপেলেরা কখনোই দেখে না। এবং যখন ওরা আমাদের স্কিনকে ইন্ডিয়ান ভাবে, যখন দেখে যে আমরা ইন্ডিয়ান বাংলাদেশ, তখন ওরা আরো বেশি রেসপেক্ট করে আমাদের সাথে কথা, এবং আমাদের কালচার ওরা অনেক রেসপেক্ট করে বাইরের দেশের। তো আমার মনে হয় যে অ্যাজ এ টুরিস্ট হিসেবে, অ্যাজ এ ট্রাভেলার হিসেবে, কিংবা অ্যাজ এ কোথাও কোনো দেশে থাকতেও মেয়ে হিসেবে কখনো আমার কাছে মনে হয়নি পরিবেশ বান্ধব ছিল। এবং সেখানে সব সময় দেখা যাচ্ছে একটা মানুষ হিসেবে দেখা হয়, যেটা আমি বাংলাদেশের ছোটবেলা থেকে আলাদা করে দেখা হয় যে মেয়ে। সো ফিজিক্যাল জাস্ট মেয়েদের টয়লেট আর ছেলেদের টয়লেটটাই আলাদা। এটা ছাড়া মনে হয় না বিদেশে ছেলেরা পারবে একটা, মেয়েরা পারবে না, মেয়েদের হবে এই জায়গাটা, মেয়েদের জন্য বান্ধব না এই জায়গাটা যাওয়া, কিন্তু মেয়ে তুমি এই জায়গাটায় যেতে পারবে না, এমন কিছু খুব একটা কমই আছে সেই সব দেশগুলোতে। তো এই জন্য আমার বিদেশগুলোকে ভ্রমণ করতে অনেক ইজি লাগে। যেমন আমার ইচ্ছা ছিল এক সময় 64টি জেলা ঘুরবো, কিন্তু আমি ওইভাবে ঘুরতে সাহস পাইনি। এবং আমি সাকিয়া এবং মানসীকে দেখে খুব খুব মানে আমার ভালো লাগে যে ওরা 64টি ওরা কিন্তু ঘুরেছে, এবং ওরা মোটর সাইকেলে ঘুরেছে, যেটা আমি সাইকেলও চালাতে পারি না। মানে আমার সবাই হচ্ছে আমাদের খুলনায় কেউ সাইকেলই চালাতো না, আর মোটর সাইকেলে তো অসম্ভব ব্যাপার ছিল। আমাদের সাথে হচ্ছে একটা মেয়ে চালাতো, তাও তাকে সবাইকে দেখতো যে এই মেয়েটা সাইকেল চালাতে যায়। তো এরকম একটা ব্যাপার। তো সেখান থেকে আমার মনে হয় অনেক কিছু চেঞ্জ হচ্ছে, প্রত্যেক দিন আসবে আরো চেঞ্জ আসবে, আরো মেয়েরা ট্রাভেল করবে। এবং আমার খুব ভালো লাগে যখনই দেখি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কেউ ভ্রমণ করছে, তখনই আমার মনে হয় যে আমার একটা জীবনে একটা ড্রিম যে বাংলাদেশি পাসপোর্টের একটা মান উন্নয়ন হবে এবং এই পাসপোর্ট নিয়ে সবাই ভ্রমণ করতে পারবে। তখনই খুব ভালো লাগে যে তারা ভ্রমণ করছে, চলে আসছে। তো এই জিনিসগুলো আমি সবসময় খুব এনজয় করি আর অ্যাপ্রিসিয়েট করি নতুন ভ্রমণকারীদের, যারা ইয়াং ভ্রমণ, যে চিপ ওয়ে টু ট্রাভেল করো। যে বিশ্বে কিন্তু শুধু ভিসাটা নেওয়ার সময়ই টাফ আমাদের মতো দুর্বল পাসপোর্টে, তারপর কিন্তু ঘুরতে কিন্তু খুব একটা টাকা খরচ হয় না। যেমন কাউসার্ফিং আছে, কাউসার্ফিং ইজ এ ভেরি সেফ অর্গানাইজেশন। এটার মাধ্যমে ইচ্ছা করলে যে কোনো জায়গায় ভ্রমণ করা যায়। আবার আমি হিচহাইক করে দাঁড়াই যাই, যেমন টার্কি থেকে একটু হিচহাইক করে, আমার কাছে টাকা ছিল না, তো আমি হিচহাইক করে রাস্তায় এরকম বুড়ো আঙুল দেখাইছি, এবং আমাকে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করেছি। এবং আমি যখন 2012-এ অস্ট্রেলিয়ায় যাই, অস্ট্রেলিয়ায় তখন আমেরিকান ডলার থেকে 86 টাকায় একটা ডলার পাওয়া যেত, যেখানে 77 টাকা হচ্ছে একটা আমেরিকান ডলার। তো এত এক্সপেন্সিভ থাকায় আমি কিছু ফ্রেঞ্চ ফ্রেন্ডের সাথে পরিচয় হলো, তারা আমাকে বললো যে লাফেটিয়ে স্টপ মানে হিচহাইক, তো এরকম বুড়ো আঙুল দিলে তাকায় থাকে। তো এইভাবে আমি ভ্রমণ করেছি। এবং আমার মনে হয় যে ইয়াং যারা আছে, যারা শুনছে আজকে, অনেক ইয়াং মনে হয়, অফকোর্স এটা একটা ইয়ুথদের একটা হাব। তো যারা শুনছে যে ভিসা যদি আপনি পেতে পারেন, আপনার জন্য ভ্রমণ কিন্তু এক্সপেন্সিভ না, ভ্রমণ কখনোই এক্সপেন্সিভ না, খুবই চিপ। এবং আমার প্রচুর ফ্রেন্ড আছে, তারা মানে একটা শহর থেকে আরেকটা শহর না, তারা চায়না থেকে জার্মানি হেঁটে গিয়েছে।
তারা 1000 কিলোমিটার হেঁটেছে, এবং আমি কিন্তু অনেক হাঁটতে পছন্দ করি। তো থ্যাংক ইউ সো মাচ আনিকা। থ্যাংক ইউ আপু, এত সুন্দর কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা আশা করি যে বাংলাদেশে যেসব বিদেশি টুরিস্টরা ঘুরতে আসবে সেই টুরিস্টরা একদিন বলবে যে বাংলাদেশ হচ্ছে মেয়েদের ট্যুরিজমের জন্য সবচেয়ে সেফ কান্ট্রি। জানি না সেটা কবে হবে, কিন্তু আশা করতে তো দোষ নেই, মানুষ বাঁচে আশায়, আমরা আশা করতেই পারি। সাকিয়া আপুর কাছে আবার যাব। আপুর কাছে জানতে চাইবো যে ছোটবেলা থেকেই আমরা সেলফ ডিফেন্সের ব্যাপারে এতটা সচেতন থাকি না। যখনই কোথাও ঘুরতে যেতে চাই তখনই প্রথম বাধাটা আসে পরিবার থেকে, যে মেয়েদের নিরাপত্তাহীনতা। কিন্তু আমরা সেটা নিয়ে থেকে থেকে অভ্যস্ত, কখনোই চিন্তা করি না কিভাবে সেটা কাটানো যায়। আপনি 64 জেলায় গিয়েছেন, মেয়েদের স্কুলে গিয়ে সেলফ ডিফেন্সের ব্যাপারে সচেতন করেছেন। আজকের আমাদের লাইভের দর্শকদের উদ্দেশ্যে সেই ব্যাপারে কিছু বলবেন। থ্যাংক ইউ আপু। প্রথমত বলবো যে আমরা যখন 64টা জেলায় যেতাম, আমাদের 64টা জেলার 64টা স্কুলে আমরা কথা বলেছি বাংলাদেশ লিবারেশন ওয়ার, মেনস্ট্রুয়াল হেলথ আর সেলফ ডিফেন্সের আমরা একটা ওয়ার্কশপ করাতাম। মেইনলি আমরা নিজেরাও কিন্তু অনেকবার ইফটিজিং এর শিকার হয়েছে, এটা তো আপনারা বুঝেনি। সাথে হচ্ছে কখনো যে আমি বলবো না যে পাবলিক বাসে মলেস্টেশনের শিকার হই নাই, ঠিক আছে। সবসময় মনে হইতো যে নিজেকে আত্মরক্ষার একটা কিছু আমাদের বেসিক হইলেও জানা দরকার। সো এই ক্ষেত্রে এইটা চিন্তা করেই আমাদের কাছে মনে হয়েছে যে আমরা প্রতিটা জেলায় যখন যাব তখন আমাদের সেলফ ডিফেন্সের এই যে পার্টটা, ওয়ার্কশপটা, এটা ঢুকানো উচিত। হ্যাঁ, এটাতে যেটা হবে, আমি বলবো না যে ক্লাস 3-4 এর বাচ্চাদের আমি ঘুষি মারানো শিখাচ্ছি বলেই যে ওরা শিখে যাবে, বা ক্লাস 5-6 এর বাচ্চারা হচ্ছে খুব প্র্যাকটিস করে তারা এটা বাস্তবে কতটুকু প্রয়োগ করতে পারবে সেটা এখনো আমি বলবো না যে তারা এটা পারবে, কিন্তু এটার মাধ্যমে তাদের যেটা হয় যে তাদের একটা অন্যায়কে প্রতিবাদ করার সাহসটা হয়। তো এইটাই আমরা তাদের মধ্যে জাগাতে চেয়েছি যে তুমি চাইলেই পারো। এই জিনিসটা যদি তুমি বিশ্বাস করো তাহলে তোমার 50% আগানোটা তুমি এগিয়েই যাবে। এই জিনিসটাই আমরা বুঝাতে চেয়েছি প্রতিটা স্কুলে। তো সেলফ ডিফেন্সের আমরা ওদের একটা ওয়ার্কশপ করাতাম, আমরা দেখাতাম যে বেসিক্যালি কেউ যদি তাকে টিজ করতে আসে, কেউ যদি তার হাতটা ধরে কিভাবে সে ঝট করে সারাই নিবে। কিছু ট্যাকটিক্স তো আছে, আপনারা অনেকেই মনে হয় জানেন অলরেডি এগুলো নিয়ে, আর অনেকে তো জানেনই, অনেকবার অনেক লাইভে বলা হয়েছে এগুলো নিয়ে। তো আমি যেটা বলবো যে আমি পার্সোনালি এই কথাটাই বলবো যে আমরা এই কাজটা করেছি কনফিডেন্স বাড়ানোর উদ্দেশ্যে, আর এটা বোঝানোর জন্য যে আমি চাইলে এটা করতে পারি, এটা বোঝানোর জন্য। এবং সেলফ ডিফেন্স আমার মনে হয় যে সবারই একটু হইলেও বেসিকটা জানা দরকার, কারণ কখন বিপদ আসবে বলা যায় না। আর নিরাপত্তার কথা তো অবশ্যই আসবে। আনিকাপু যেমন বললেন যে যখনই আমরা বাইরে যেতে শুরু করি তখনই কিন্তু বাসা থেকে কোনোভাবে রাজি হয় নাই, স্পেশালি আমার বাসা তো নাই, অনেক গাইড খাইছি। কিন্তু প্রথম কথাই হচ্ছে যে যখন আমি তাদের বুঝাতে পারছি যে আমি যে সংগঠনের সাথে যাচ্ছি বা আমি যাদের সাথে গ্রুপ করে যাচ্ছি তারা নিরাপদ এবং আমরা নিজেদের খেয়াল নিজেরা নিতে পারি, তখন কিন্তু আমাদের আম্মু আব্বুর টেনশন কমে গেছে। আর আমি এখানে বলবো না যে পরিবারের কোনো দোষ আছে, আমাদের সিচুয়েশনটাই এরকম যে পরিবার কিন্তু চিন্তা করবেই, সমাজ বলবেই কথা। এখন সমাজ নিয়ে আমার চিন্তা থাকে, কিন্তু আমার পরিবার আমাকে নিয়ে চিন্তা করতেছে, এটার একটা সুরাহা করেই আমার মনে হয় বের করা উচিত। এখন কিন্তু আমার মা আমাকে নিয়ে টেনশন করে না, কারণ সে মনে করে যে আমি আমার নিজের প্রোটেকশন নিজে করতে পারি। সো এই জিনিসটা যদি আপনি নিজের মধ্যে আনতে পারেন যে আমার সাথে কিছু হবে না, আমি প্রোটেকশন নিজে নিতে পারবো, বা আমি আশেপাশে রিলায়েবল মানুষজনদের সাথে যাচ্ছি বা আমি এই গ্রুপের সাথে ট্যুরে যাচ্ছি, এটা রিলায়েবল, তাহলে কিন্তু আপনার পরিবারের সাথেও যদি সেই সংগঠনের ত্যাগ করায় দেন তাহলে দেখবেন যে আপনার বাধা, যেটা আমরা বলি যে বাসা থেকে যেতে দেয় না, মা বাবা রাজি হয় না, এটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। আমাদেরও কিন্তু দেয় নাই, একদিনে কিন্তু আমরা কিছু পাই নাই। এই যে আপনারা কথাগুলো বলেন যে বাসা থেকে দেয় না, আপনার কি মনে হয় যে আমার মা খুব দিছে? হ্যাঁ, আমারও কিন্তু অনেক ফাইট করা লাগছে, অনেকভাবে প্রমাণ করা লাগছে যে আমি যে কাজটা করছি এটা খারাপ না। তো এই জিনিসগুলো যদি আপনি প্রমাণ করতে পারেন, নিজেকে একটু ডিফেন্ড করতে পারেন, তাহলে আমার মনে হয় যে ভ্রমণটাও নিরাপদ করা সম্ভব, বিপদ থেকেও বাঁচা সম্ভব। এন্ড এখানে সেলফ ডিফেন্স বলতে গেলে যে শুধুমাত্র একটা মেয়ের দরকার এরকম কিছু না, আমার কাছে মনে হচ্ছে যে ছেলে মেয়ে দুজনেরই দরকার। কারণ আমি আর মানুষই বাইক চালাতে যে এমন অনেক সিচুয়েশনে গেছি, এমন অনেক রাত হয়ে গেছে এমন অনেক জায়গা দিয়ে, তখন আমার বারবার এটাই মনে হয়েছে ভাই এখানে তো কোনো ছেলে মেয়ের বলে কিছু না, এখানে ছেলে হইলেও পকেট মার হইতো, ছিনতাই হইতো, গলায় চাকু ধরতো, মেয়ে হইলে আরো হয়, আরো এখানে বেশি হইতো, বুঝলাম, কিন্তু হইতো, বিপদ হইতো। তো এটা ছেলে মেয়ে বলে ব্যাপার না, সেলফ ডিফেন্স নিজের জন্য, সবার জন্য জানা উচিত, এটাই।
অবশ্যই আপু, আমাদের আজকের লাইভের দর্শকরা এই কথাটি মাথায় রাখবেন বলে আমি আশা করছি, এবং নিজেদের এবং নিজের ছেলে মেয়েদের এই সেলফ ডিফেন্স অবশ্যই শেখাবেন আপনারা, এই অনুরোধই করছি। আবার মানসী আপুর কাছে আসবো। আপু, আমি আমি নিজেও ঘুরতে ভালোবাসি, বিভিন্ন জায়গায় যাই। তো বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের আমি যেটা লক্ষ্য করেছি যে আমাদের পর্যটকরা গ্রিন ট্যুরিজমের ব্যাপারে একেবারেই সচেতন না। এমনকি সিলেটে যখন ঘুরতে গিয়েছে দেখেছি যে বাচ্চাকে নিয়ে গেছে, বাচ্চার ডাইপার চেঞ্জ করে সেটা নদীর পানিতে ফেলে দিয়েছে। মানে পানির সাথে সবসময় ময়লা আবর্জনা এসব ভেসে ভেসে আসছে। এসব দেখে মনে হয় তারা ঘুরতে গিয়েছে সৌন্দর্য উপভোগ করার জন্য, আবার সেই পরিবেশকেই তারা নোংরা করে বাসায় আসছে। তো ইকো ট্যুরিজম নিয়ে মানুষকে সচেতন করতে আপনার সংগঠন থেকে কি কিছু করা হয়েছে বা কিছু করার পরিকল্পনা আছে নাকি? আমাদের সংগঠন একদম প্রথম থেকে ইকো ট্যুরিজমের সাথে আছে। ইভেন আমাদের ট্যুরগুলোতে যদি কেউ নির্দিষ্ট জায়গা ছাড়া পানিতে বা অন্য কোনো জায়গায় অপচনশীল দ্রব্য বা ময়লা ফেলে, তাহলে তাদেরকে সাথে সাথে জরিমানা করা হয়, এবং ট্যুর শুরু করার আগেই তাদেরকে প্রথমে বলে দেওয়া হয় যে এরকম কোনো কিছু হলে কিন্তু জরিমানা হবে। আমরা নিজেরা যাওয়ার সময় সবসময় সাথে একটা বিন বা একটা কাপড় মানে প্লাস্টিকের ব্যাগ নিয়ে যাই, যেখানে পুরো ট্যুরে যত রকমের ময়লা আছে সেখানে রাখা হয় এবং এনে পরে ডাস্টবিনে ফেলা হয় ঢাকাতে এসে, অথবা যেখানে ডাস্টবিন থাকে সেখানে ফেলা হয়। কারণ এর আগে যখন আমরা নিজেরা ট্যুরে যেতাম তখন দেখতাম যে, যেমন আমার মনে আছে আমার সব থেকে বেশি খারাপ লেগেছিল আমি খৈয়াছড়াতে প্রথম যখন ট্রেকিং এ যাই, তখন খৈয়াছড়ার তো বেশ কয়েকটা ধাপ আছে। তো বর্ষাকালে অনেক মানে প্রথম ধাপটা পার হয়ে দ্বিতীয় ধাপে ওঠাটা বেশ খাড়া এবং বেশ টাফ, এবং বৃষ্টি হলে ওই জায়গাটাতে পিছলা হয়ে যায়, তো সেটা খুবই কষ্টকর হয়ে যায়। খুব অবাক করার মতো বিষয়, ওই জায়গাটা পার হয়ে 2 নাম্বার ধাপে ওঠার পরে হুট করে আমার নাকে বিরিয়ানির গন্ধ আসছে। আমি তো অবাক। পরে এদিক ওদিক তাকায় দেখি যে এক জায়গায় বিরিয়ানির প্যাকেট, কিছু ফেলে দেওয়া বিরিয়ানি এবং প্লাস্টিক এরকম ভাবে পড়ে আছে। পুরো ঝর্ণার সৌন্দর্যের কাছে এই জিনিসটা এত বেমানান, এত চোখে লাগে এবং এত খারাপ লাগে। তো এই ব্যাপারগুলো যখন মানুষ কি বলবো বুঝাই, আমরা প্রত্যেকটা ট্যুরে যে প্রত্যেকটা মেম্বারকে বুঝাই, কিন্তু এটা আসলে শুধু বুঝায় কাজ হবে না, এটা শুধুমাত্র ট্যুরে যেয়ে করলে কাজ হবে না, এটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ডেইলি লাইফে অভ্যাস করাতে হবে। আমি ছোটবেলায় থাকতে এতটা সচেতন ছিলাম না, আই অ্যাডমিট দ্যাট। কিন্তু আমি যখন ঢাকাতে আসি বা যখন এই ভ্রমণ করা শুরু করি, তখন এই আহ মানে খারাপ জিনিসগুলো চোখে পড়ার পর থেকে বেশি সচেতন হই। এখনো আমার ব্যাগ খুঁজলে দেখা যাবে যে কোনো চিপসের প্যাকেট বা কোনো প্লাস্টিক কোনো একটা কোনায় লুকানো আছে। কারণ বাইরে গেলে যে কোনো ময়লা বা যে কোনো প্যাকেট যে কোনো কিছু হোক বাইরে আমি ফেলি না, আমার সাথে যে থাকে তাকে আমি ফেলি না। তো ব্যাপারটা এমন না যে আমি শুধু ট্যুরে যেয়ে ট্যুরের মেম্বার গুলোকে সচেতন করবো যে এখানে ময়লা ফেলবেন না। আমাদের উচিত প্রত্যেকটা ডেইলি লাইফে, নিজের লাইফে, নিজের আশেপাশে যারা আছে কোনো মোমেন্ট এমন না যে এটা নিয়ে রিল্যাক্স থাকা যাবে। কেউ কোথাও যাতে ময়লা না ফেলে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবং ট্যুরের জায়গাগুলো যেটা আপনি বললেন যে ইকো ট্যুরিজম, যে জায়গাগুলোটা পর্যটন স্পট, সেই জায়গাগুলো ময়লা হওয়ার প্রবণতা বেশি। কারণ দেখা যায় যে সবাই ওখানে মজা করতে যায়, খাবার দাবার নিয়ে যায়, ওখানে যে খাবার দাবার খেয়ে দিয়ে ওই উচ্ছিষ্ট জিনিসগুলো ফেলে রেখে চলে আসে। তো যারা যাবে, যাদের সাথে যাবে, যে ট্যুর কোম্পানি গুলো থাকবে বা এজেন্ট গুলো থাকবে বা গ্রুপ গুলো থাকবে, তাদেরই উচিত প্রথমে ব্রিফ করে দেওয়া যাতে এখানে কেউ ময়লা না ফেলে, ময়লা ফেললে জরিমানা হবে। এবং ওখানকার প্রশাসন থেকে সচেতনতা না, আইন প্রয়োগ করা উচিত যে কেউ এখানে ফেললে এরকম জরিমানা হবে। যখন সচেতনতার ক্ষেত্রে কাজ হবে না, তখন কঠোর আইন প্রয়োগে কাজ হয়। আইন প্রণয়ন না, প্রয়োগ করা লাগবে। আমার মনে হয় যে একসময় এরকম হবে যে আমরা বাংলাদেশে ঘুরতে গেলেও বলবো যে আচ্ছা, এত পরিষ্কার দেশ আর অন্য কোথাও তো দেখি নাই। ধন্যবাদ আপু, আপনার কথাগুলো যদি আমরা সবাই মনে রাখি তাহলে হয়তো বাংলাদেশে মানুষ এসে বলবে এত পরিষ্কার দেশ। আমরা সেই আশাই করব। আজমিরি আপুর কাছে আজ জানতে চাইবো যে আপু, বাংলাদেশি পাসপোর্টধারী হওয়ার কারণে শুধু এই কারণে আপনাকে অনেক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, এমনকি জেলেও থাকতে হয়েছে। তো বাংলাদেশিদের প্রতি মানুষের পৃথিবীর উন্নত দেশগুলোর এরকম দৃষ্টিভঙ্গি থাকার কারণ কি, এবং আপনি কিভাবে এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করার চেষ্টা করছেন? আমার মনে হয় এই আমাদের গুটি কয়েক কিছু ভুয়া টুরিস্ট আছেন
যাদের জন্য এরকম ধরনের দেখা যাচ্ছে যে হয়ে থাকে। প্রথম আমি যখন ভিয়েতনামে গিয়েছিলাম 2010 সালে, ওটা 9 ফেব্রুয়ারি, আমার হচ্ছে রিটার্ন টিকিট ছিল না এবং হোটেল বুকিং ছিল না, সেজন্য এবং ওরা আমাকে আহ হচ্ছে অনেকক্ষণ বসিয়ে রেখে সকাল 10:30 থেকে 6:30 পর্যন্ত বসিয়ে রেখে অনেকভাবে ইন্টারভিউ নিল। তারপরে ওরা চিন্তা করলো যে আমাকে ব্যাক করে দিবে। তো তারপরে ওরা পুলিশকে ফোন কল করলো, পুলিশ এসে আমাকে নিয়ে গেল। তো এই যে আমাকে নিয়ে গেল 23 ঘন্টা রাখলো, তখন আমার কাছে খুব বিরক্ত লাগছে কেন এটা করেছে। তো এটা কি শুধু বাংলাদেশি আমার রিটার্ন টিকিট? তো এটাখানে আমি চিন্তা করলাম আমার ভুল আছে। দেন আমি সাইপ্রাসে গেলাম সেই একই বছরে, এটা মে মাসের 28 তারিখে 26 তারিখে আমি প্রথমবার সাইপ্রাসে যাই। তারপরে যাওয়ার পরে ওখানে আমাকে হচ্ছে ওখানে আমার একজন ইমিগ্রেশন, আমি যখন ইমিগ্রেশন করি একজন ইমিগ্রেশন অফিসার আমাকে দিচ্ছে এবং বলছে যে যেতে পারে, যে সে মেয়ে, ইস ওকে, বাংলাদেশি পাসপোর্ট, ইস ওকে, তার যেহেতু হোটেল বুকিং আছে, তারপরে রিটার্ন ফ্লাইট আছে, সবকিছু আছে, সে যেতে পারে। কিন্তু আরেকজন ইমিগ্রেশন অফিসার তিনি দিচ্ছেন না, তিনি বলছেন তুমি জানো না বাংলাদেশিরা যদি একবার সাইপ্রাসে ইউরোপিয়ান সাইডে চলে যাবে তারপর তারা আর কখনো ফেরত আসবে না, তাদের ইন্টেনশন আছে যে ওরকম যাবে না। তো শুধুমাত্র তারা সন্দেহ করছে যে আমার ইন্টেনশন আছে, এবং এই ইন্টেনশনটা নিশ্চয়ই আমি করি নাই, আমার এই দেশের কেউ না কেউ এটা করেছে। আজকে যেমন কথা হচ্ছে যে ময়লা করাটা, যে আমরা যখন বাইরে ময়লা করি তখন আমরা চিন্তা করি ওটা তো বাইরে, মানে কোনো একটা বাংলাদেশের কোনো একটা পার্কে আমরা প্রথম 6 মাস দেখি কি সুন্দর, কি প্রথম 3 মাস খুব সুন্দর, আস্তে আস্তে 3 মাস পর 6 মাস পর গেলে ওখানে নোংরা। কেন আমার বাসা আমি পরিষ্কার রাখবো কিন্তু পার্ক তো, রাস্তা তো মানুষের, রাস্তা তো সরকারের, রাস্তা তো আমার না, আমি পরিষ্কার করব না। ঠিক তেমনি ভাবেই দেশে মানুষের এই দেশ মানে বাংলাদেশের কিছু মানুষ আছে যে আমার ভালো, আমি বিদেশে যাব যেইভাবেই হোক, আমি ট্যুরিস্ট ভিসায় যেতে পারি বা বোটে করে যেতে পারি, আফগানিস্তান দিয়ে হেঁটে ইরান হয়ে টার্কি হয়ে সাইপ্রাস হয়ে গ্রিসে যেতে পারি, মানে এনি হাউ তারা যেতে চায়। তারা চিন্তা করে না তাদের জন্য কিন্তু আদার্স যেসব লোকজন আছে তারা কিন্তু যেতে পারছে না। এই যে কিছুদিন আগে লিবিয়ায় 26 জন লোক মারা গিয়েছে, তো এইসব লোকজনরা যদি চিন্তা করে যে তাদের একার উন্নতি না, দেশের উন্নতি করতে হবে। এবং দেশে কিন্তু আমরা যখন চাকরির জন্য লোক খুঁজি তখন চাকরি পাই না, কিন্তু এইসব লোকজন কমপ্লেন করছে যে আমাদের দেশে চাকরি নেই। তো এই যে কথাগুলো, যেটা যে একজন ইমিগ্রেশন অফিসার শুধুমাত্র চিন্তা করছে যে আমি থেকে যাব, বাট আমি খুন করি নাই, আমি খুন করতে পারি, মানে ব্যাপারটা হচ্ছে আমি করতে পারি, মানে শুধুমাত্র সন্দেহ। তখন আমাকে 27 ঘন্টা রাখলো, প্রথম 27 ঘন্টা, এবং আমি লিখে ফেললাম যে বাংলাদেশি পাসপোর্টে তো সাইপ্রাসে হচ্ছে ভিসা ফ্রি আদার্স, ইংলিশে একটা অ্যাপ্লিকেশন লিখলাম, আমার অ্যাপ্লিকেশনটা ছিঁড়ে তারা রাখলো এবং তারা আমাকে খুব অবজ্ঞা করলো যে তুমি একটা বাংলাদেশি, তুমি জীবনেও যাবে না। এবং আমি যখন জেলখানায় যাচ্ছিলাম না তখন আমাকে গলা ধাক্কা দিয়ে জেলখানাতে ভিতরে পুরে দিয়েছে। এই এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে খুব খারাপ লাগলো। তখন আমি বাংলাদেশে চলে আসি, তখন আমি স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মে চাকরি করতাম। তারপরে আমরা নিজেরা, আমি আর আমার বন্ধু ছিল, আমরা স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম দিলাম, তারপরে কাজ করলাম। তখন আমার চিন্তা হলো যে আমি যখন স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মে চাকরি করছি তখন আমি দেখছি হাজার হাজার স্টুডেন্ট আসছে, কিন্তু দে আর নট স্টুডেন্ট। তারা বাসায় বুঝাইছে যে জমি বিক্রি করো, যে জমি বিক্রি করলে তুমি যদি এখন 4 লাখ টাকা দাও, তখন ওই সময়টা 2009 থেকে 10 সালে 11 সালে 3-4 লাখ টাকা দিলেই হচ্ছে ইউকে তে যাওয়া যায়, ইউকে ইউরোপে যাওয়া যাচ্ছে। তো এরকম টাকা দিলে তুমি যেতে পারবো, যাওয়ার পরে আমি মাসে হচ্ছে 1 লাখ টাকা পাবো। কিন্তু তার কিন্তু 40 ঘন্টা সপ্তাহে, 40 ঘন্টা 20 ঘন্টা সে কাজ করতে পারবে, 40 ঘন্টাও না, তো 20 ঘন্টা কাজ করে মানে টোটাল 80 ঘন্টা চাকরি করে কে 1 লাখ টাকা ইনকাম করতে পারবে? মানে কি, সে কিন্তু স্টুডেন্ট না এবং তার আইএলটিএস নেই, তার অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, সে তো ভালো কোনো বাংলাদেশেই ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পায়নি। তো তাকে আমি বলি ভুয়া স্টুডেন্ট, তাকে আমি স্পেসিফিক করে দিই হি ইজ দ্য নট স্টুডেন্ট, তিনি
কাজ করতে যাচ্ছেন। তখন আমার চিন্তা হলো যে এই যে মানুষগুলো কাজ করতে যাচ্ছে, তাহলে আমি রিক্রুটিং ফার্মে যাই। তখন আমি 2011-এ আমি রিক্রুটিং ফার্মে জব করার চেষ্টা করি। আমি স্টেন ইউনিক নামে বাংলাদেশের বেশ বড় একটা রিক্রুটিং ফার্মে জব করি, এবং তখন থেকে আমার চিন্তা যে যারা এই যে তিনটা লোককে ভাগ করা উচিত, যারা রিয়েল টুরিস্ট তারা ট্রাভেলিং এর জন্য যাবে, যারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট ভিসায় যাবে, যারা জব চায় যে এই যে বাসায় বুঝাচ্ছে তারা জবে যাক, কিন্তু এই জবে যাওয়ার মতো কোয়ালিফিকেশন তাদের নেই। কারণ তারা অধিকাংশ যেসব এই মানুষগুলো যেতে চায়, স্পেশালি বিদেশে যাচ্ছে, তারা কিন্তু কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়েনি, কলেজে পড়েনি, এবং তারা অধিকাংশ সবই হচ্ছে ইন্টার ফেল। খুব কষ্ট করে তারা মানে বাবা মার মানে ফ্যামিলির চাপে পড়ে ইন্টারটা এসএসসি পাস করেছে, ইন্টার ফেল। তো এরকম ভাবে তো আমি তাহলে তোমরা কোনো, যেহেতু তোমাদের দ্বারা সবার দ্বারা কিন্তু ডাক্তার হতে পারবে না সাকিয়ার মানুষের মতো, তো এক একজনের এক একটা ইচ্ছা। তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে তারা স্কিল ম্যান পাওয়ারে যাক। তখন আমি একটা ট্রেনিং সেন্টারে আমি ইনচার্জে ছিলাম, এবং আমি সেই চেইন অফ কিভাবে করতে হয় এনকারেজ করার জন্য কাজ করছিলাম, এবং তাদেরকে দেখেছি। তো তারপরে আমি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড চলে যাই, তারপরে তো আর আসি না। তো এইখান থেকে আমার পরবর্তীতে আমার সবসময় এখনো পর্যন্ত একটা স্বপ্ন আছে যে বাংলাদেশে একটা ট্রেনিং সেন্টার করবো, এবং এই যে অ্যাওয়ারনেস আজকে আমরা কিন্তু যারা ট্রাভেলার, আমরা কিন্তু যারা টুরিস্ট, রিয়েল ট্রাভেলার, আমি একা যদি বলি যে বাংলাদেশি পাসপোর্টে অবৈধভাবে টুরিস্ট হিসেবে কোনো দেশে গিয়ে থেকে যেও না। আজকে মানুষই হচ্ছে সাইকা হচ্ছে ইউরোপে গিয়েছে, ওখানে কত লোক পাবে যে যারা অবৈধভাবে যে থেকে গিয়েছে, প্রচুর লোক আছে, এবং তারা শুধু বাংলাদেশের বদনাম করছে না, তারা হয়তো বা প্রত্যেক বছর মাত্র 30,000, 50,000, হাইস্ট হলে 1 লাখ লোক, কিন্তু তারা 17 কোটি লোকে পাসপোর্টের অবমাননা করছে, দেশকে অবমাননা করছে, রেসপেক্ট করছে না। বাংলাদেশের মানুষের ভিতর রেসপেক্ট নিয়ে আসতে হবে, সেলফ রেসপেক্ট, আমার দেশের জন্য সেলফ রেসপেক্ট নিয়ে আসতে হবে। তাহলে আজকে ময়লা ফেলাবে না, তাহলেই আজকে দেশের বদনাম করবে না তারা। তো সেইগুলো নিয়ে আমি বিভিন্ন টুরিস্ট মানে টুরিস্ট গ্রুপ, ট্রাভেলার গ্রুপ, ওসব জায়গায় যেয়ে আমি বলি যে যারা ট্রাভেলার আছে, এই যে যারা অবৈধভাবে বিদেশে যেতে চায় তারা যাতে নিরুৎসাহিত করার কাজ করছি, এবং আমার বেশ কিছু আমি ছোট ছোট ইউটিউব বানাই, বিভিন্ন জায়গায় লিখে এটা মানে করি। তবে আমি একা কিছু করতে পারবো না যদি না আমাকে আরো যেসব টুরিস্ট আছেন, ট্রাভেলার আছেন, তারা না সাহায্য করে। তারা যদি সাহায্য করে, আজকে বাংলাদেশের পাসপোর্টের মান উন্নয়ন হয়ে যাবে। আরো আজকে আমরা মাত্র বাংলাদেশি পাসপোর্টে 26টি দেশ ভ্রমণ করেছি, আরো বেশি উন্নত হবে। এবং আমার কিন্তু মনে আছে মানুষীয় হচ্ছে দিল্লি এয়ারপোর্টে কিছুটা হ্যারাসমেন্ট ছিল, আমার যতটুকু মনে আছে যে তাকে ফ্লাই করতে দিচ্ছিল না, তারপরে সে পরের দিন সেটা আমি একা না, আজকে কিন্তু সব টুরিস্ট, আমরা যারা রিয়েল টুরিস্ট তারা কিন্তু সাফার করছি। তো আমরা যদি আমাদের জায়গা থেকে একটু নিরুৎসাহিত করি যারা হচ্ছে এরকম ভুয়া টুরিস্ট আছেন, ভুয়া এরকম তাদেরকে, তাহলে কিন্তু আমাদের দেশের পাসপোর্টের উন্নতি হবে, আমাদের দেশের অনেক কিছু, এবং গভর্নমেন্টকেও তার সাথে কাজ করতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে, গভর্নমেন্টকে ভালো করে বিদেশের সাথে নেগোসিয়েটিং করতে হবে, আমাদের বিভিন্ন লেবারদের ল হিসেবে, তারপরে যাতে আরো বেশি কর্মসংস্থান পায় বিদেশের দেশে। কারণ এখন যে আমরা বাংলাদেশটা ফুল চলছে কিন্তু রেমিডিয়েট টাকায়, তো এখন যে বাংলাদেশের টাকা অবমূল্যায়ন হচ্ছে না, এটাও ভিতরেও অনেক কিছু বিদেশি যেসব যারা প্রবাসীরা কাজ করছে তাদের টাকার জন্যই কিন্তু হচ্ছে। তো এইসব কাজগুলো করলে হয়ে যাবে। আর ধন্যবাদ সবাইকে, মনে হয় আমি অনেক বেশি বলে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ। না আপু, শুনতে খুব ভালো লাগছিল, আপনি অনেক দরকারি কিছু কথা বলেছেন যা আসলে বলার সত্যিই দরকার ছিল। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আমরা কমেন্টে কিছু প্রশ্ন পেয়েছি, আমি আফসান সারওয়ারকে অনুরোধ করব স্ক্রিনে এসে সেই প্রশ্নগুলো করার জন্য। থ্যাংক ইউ অনিকা ফর গিভিং মি দ্য ফ্লোর। আমি আপুদের কথা এতক্ষণ শুনছিলাম। আমি একটু জাস্ট কথা বলতে চাই যে আজকের লাইভ আমার কিছু ফ্রেন্ডরা দেখতেছে, তো মেয়ে ফ্রেন্ড যারা
ক্যাম্পাসে কোথাও ঘুরতে, ক্যাম্পাসের বাইরে কোথাও ঘুরতে গেলে আমাদের বলে যে চল না যাই, আমরা 5টা মেয়ে কিভাবে একা ঘুরতে যাব। তো আই থিঙ্ক তারা তাদের সবগুলো কোশ্চেনের আনসার পেয়ে গেছে। তো যাই হোক, আমি লেট না করে আমি কোশ্চেনে চলে যাব। প্রথম কোশ্চেনটা হচ্ছে সাকিয়া আপুর কাছে। ফাকিয়া করেছেন যে ক্যান এনিওয়ান ভলান্টিয়ার এন্ড ট্রাভেল অ্যারাউন্ড দ্য বাংলাদেশ উইথ ইউর টিম? সাকিয়া আপু। আমি আসলে Okay. কথাটা বুঝি নাই, ওকে, আফসার ভাই কোশ্চেনটা আরেকবার ছিল যদি এরকম বলতেন। যে ক্যান এনিওয়ান ভলান্টিয়ার এন্ড ট্রাভেল অ্যারাউন্ড দ্য বাংলাদেশ উইথ ইউর টিম? হ্যাঁ, আমি যতদূর বুঝি যে আফসার ভাই বলেছেন যে আমাদের সাথে ভলান্টিয়ার হয়ে সব জায়গায় ঘুরতে পারবে জি। কিনা এরকম কিছু। যদি তাই হয় তাহলে প্রথম বলবো যে ভলান্টিয়ার আমরা নিচ্ছি। আমাদের যে নারী যুবে বাংলাদেশের প্রজেক্টটা, ওইটা আমরা ভিশন 2021 নামে আমরা পঞ্চবার্ষিকী একটা পরিকল্পনা লঞ্চ করতে যাচ্ছি, যেখানে আমরা প্রতি মাসে 8টা বিভাগের 2টা করে স্কুল হয়ে 16টা স্কুলে আমরা আমাদের ওয়ার্কশপ চালাবো। তো বাংলাদেশের 64টা জেলায় আমাদের ট্রাভেলার্স অফ বাংলাদেশের ভলান্টিয়ার নিয়োগের কার্যক্রম চলছে। একটু বলে রাখি, ভলান্টিয়ার কোনো টাকা পয়সা পায় না, ঠিক আছে? তো সেই যদি আশা থাকে তাহলে না, বাট ভলান্টিয়ার যদি অ্যাকচুয়ালি হতে চান, প্লিজ কন্ট্যাক্ট আস travelsbd@gmail.com বা ভ্রমণ কর্ণা লিখে সার্চ দিলে আপনার পেজ আসবে, পেজে মেসেজ দিলে ওখানে ভলান্টিয়ার কোঅর্ডিনেটরের নাম্বার পেলে আপনি তার সাথে কথা বলে ভলান্টিয়ার হিসেবে যোগদান করতে পারবেন। এমনি আমাদের বাংলাদেশের 64 জেলাতেই ভলান্টিয়ার টিম আছে। আমরা রিসেন্টলি উপজেলা হিসেবে উপজেলা জোন লিডার খুঁজছি। তো আপনি চাইলে আপনার উপজেলাকে রিপ্রেজেন্ট করতে পারেন, সেই হিসেবে আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। ধন্যবাদ সাকিয়া আপুকে। আসমা আপুর কাছে চলে যাব। কোশ্চেনটি করেছেন মাহমুদুল হাসান অর্ণব। যে আপনি নতুন ট্রাভেলারদের জন্য আপনাদের উপদেশ কি, নতুন ট্রাভেলারের জন্য? আমার কাছে নতুন যারা ট্রাভেলার, আমি বলেছি আমার হ্যাঁ, যখন নতুন কেউ আপু। নতুন ভ্রমণ করতে চায় আমার খুব ভালো লাগে। আমি বলবো যে নতুন আগে আমার বাংলাদেশকে দেখুন, কারণ যারা নতুন অধিকাংশই দেখা যাচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টদের এনাফ টাকা থাকে না, তারপরে ইন্ডিয়া দেখতে পারবেন। ইন্ডিয়া দেখলে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে যে এই যে মানসী কি সুন্দর বললো যে আমার তো ইচ্ছা আছে যদি 7 ওয়ান্ডার্স দেখবো, কিংবা এই যে এক একজনের এক একটা ইচ্ছা। যেমন আমার ইচ্ছা হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায় আমি পদচারণা রাখবো, তো এক একজনের হচ্ছে এক একটা। তো দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু দেখতে পাই না, যেমন অনেক আধুনিক সিটি দেখার জন্য আমি নতুন যারা তাদের বলবো যে সিঙ্গাপুরটা দেখবেন। যে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের মাত্র 4 ঘন্টার ফ্লাইটের ডিফারেন্স, কিন্তু এত সুন্দর সবকিছু 4 ঘন্টায়, যে ওখানে রাস্তায় বসা যায়, ওখানে রাস্তায় বসা যায়। আর বাংলাদেশের রাস্তায় আমরা চিন্তাও করতে পারি না। ওখানে দেখা গিয়েছে যে ইভেন ওখানে কিন্তু চুইংগাম খেলে হচ্ছে $1,000 মানে 67,000 টাকা হচ্ছে ফাইন হয় কেউ যদি চুইংগাম খায়, এবং খুব এফেক্টিভ ওই দেশটায়। তো অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং, যেটা আমরা মাল্টি স্টোরেড বিল্ডিং গুলো দেখার সুযোগ পাই না। আমরা ছোট শহর কিংবা বাংলাদেশের খুব একটা বড় বিল্ডিং গুলো নেই, সেই হিসেবে আমি বলবো সিঙ্গাপুর। আর তারপরে যাদের বলবো যে ইন্ডিয়াটা, যদি স্টুডেন্ট একেবারে খুব কম পয়সা থাকে, ইন্ডিয়াতে আপনি কাশ্মীর দেখতে পারবেন, সেখানে স্নো আছে, মানালি আছে, ওখানে স্নো আছে। তো এটা অনেক সুন্দর একটা জায়গা। দার্জিলিং, যেটা আপনি মেঘ ধরতে পারছেন। তারপরে আর পন্ডিচেরিতে গেলে দেখা যাচ্ছে যে ওখানে ফ্রেন্ডস পাওয়া যাচ্ছে, ফ্রেন্ডস এর একটা ভাব আছে। তারপরে যখন গোয়াতে যাচ্ছি আমি পাচ্ছি। তো এবং আমি 7 উইন্ডার্স, যেটা হচ্ছে তাজমহল দেখতে পাচ্ছি। তো এবং এটা বাই রোডেই ট্রাভেল করা যায়। আর আপনারা যারা চিপ ওয়েতে ট্রাভেল করতে চান তাদের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের কাউসার্ফিং আছে। তারপর কাউসার্ফিং নামে একটি গ্রুপ আছে, যে গ্রুপে আপনি আপনার বাসার কাউস মানে সোফায় থাকতে দিচ্ছেন একজনকে, এবং আপনার অজানা কোনো একটা দেশে যেখানে আপনি যেতে চাচ্ছেন ওখানে কেউ আপনাকে অফার করবে। সেটা সম্পূর্ণভাবে ফ্রি, এবং এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি। এবং এই ওয়েবসাইটের Nice. মাধ্যমে অনেক বাংলাদেশিরা আসে, তাদের সাথে এটাতে নতুন নতুন বন্ধু হয়। যেমন সাইকা কিন্তু একটা ফ্রেন্ড আছে যেটা সুইজারল্যান্ডেও, কিন্তু ওদের বাসা থেকেছে। তো এরকম যদি বন্ধু হয় বিদেশে, যেমন আমি
আমার সুইডেনে আমার বন্ধু আছে, আমি সুইডেনে ওর বাসায় থেকেছি এবং আমার বন্ধু আমাকে ইনভাইটেশন দিয়েছে। সো বিদেশি যদি ভালো বন্ধু হয় তাহলে কিন্তু তার মাধ্যমে আমরা অনেক জায়গায় যেতে পারি এবং হোস্টেল গুলোতে কিন্তু খুব কম পয়সায় ভ্রমণ করা যায়। তো চিপ ওয়েতে অনেক সুন্দর সুন্দর ট্রাভেল আছে এবং যারা নতুন ভ্রমণ করতে চায় তাদেরকে অবশ্যই স্বাগতম। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশি পাসপোর্টে ভিসাটা একটু কঠিন পাওয়া, সেটার জন্য স্টুডেন্ট থাকাকালীন আপনি যতটা ভালো ভিসা পাবেন, স্টুডেন্ট না থাকলে কিন্তু ভিসাটা খুব টাফ। অনেকেই চিন্তা করে যে না আমি এখন স্টুডেন্ট আছি পরে আমি যাব, যখন স্টুডেন্ট বাট স্টুডেন্ট ছাড়ার পরে যখন আপনি নতুন জবে যাচ্ছেন তখন কিন্তু আবার পাওয়া যাচ্ছে না। তো বিদেশে যখন দেখি যে একটা 16 ইয়ার্স এর ছেলে মেয়েরা ভ্রমণ করছে, তারা জাস্ট মানে সাইকেল নিয়ে বের হয়ে গিয়েছে, জার্মানি থেকে সাইকেল নিয়ে বের হয়ে আলবেনিয়া চলে আসছে, চায়না যাওয়ার ইচ্ছা, তো জাস্ট সাইকেল নিয়ে বের হয়ে গিয়েছে। তবে ওদের যে সুবিধাটা, যেহেতু ওদের ভিসা লাগছে না, ওরা যে কোনো জায়গায় যাচ্ছে ওদের ভিসা লাগছে না, আমাদের হচ্ছে ভিসা লাগছে এবং দেখাতে হচ্ছে যে না আমি ভালো কিছু করি কিংবা আমার পরিবার ভালো কিছু করে, আই হ্যাভ টু কাম ব্যাক টু মাই হোম। তো সেজন্য যদি ভিসাটা ভালো করে পান, কিছু মানে আমি বললাম ইন্ডিয়া, তারপরে হচ্ছে নেপাল, ভুটান এবং সিঙ্গাপুর, তারপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর যদি ভ্রমণ করেন, কয়েকটা স্টার্ট করলে আস্তে আস্তে দেখবেন যদি ইচ্ছা থাকে বিশ্ব ভ্রমণ করা হয়ে যাবে। তবে এটা কখনো একদিনে হবে না। অনেকেই আমাকে কোশ্চেন করে যে আপনি 15টা দেশে কত টাকা খরচ করেছেন। ভাই 11 বছর আমি কত টাকার খাবার খেয়েছি আমি কি বলতে পারবো? এটা কিন্তু খুব চাপ ব্যাপার যে 111 বছর আমি কি কত টাকার খেয়েছি বলতে পারবো না। তবে আমি এমনও জায়গায় গিয়েছি যে কিছুদিন আগেই আমি ভ্রমণ করেছি যে কোপেনহেগেন থেকে আমি হচ্ছে ইসে গিয়েছি, ওটা আপনার ফ্রান্সের একটা বাদুস নামে একটা বুদাস নামে একটা শহর। তো ওই শহরে মাত্র 1000 টাকা প্লেন ফেয়ার ছিল, মাত্র 1000 টাকা প্লেন ফেয়ার। আসলে ঘুরতে কিন্তু অনেক কম টাকায় যদি একটু প্ল্যান করা হয়, এবং আমি ফলো করি আমার পিছনে দেখবেন যে অনেকগুলো লোনলি প্ল্যানেট বুক আছে, যে লোনলি প্ল্যানেট বুকে আমি পড়ি এবং ওখান থেকে, এবং বাংলাদেশের হচ্ছে সব জায়গায় ডুপ্লিকেট, ঢাকায় ডুপ্লিকেট লোনলি প্ল্যানেট কিনতে পাওয়া যায়। আর গুগল সার্চ এবং টিপ অ্যাডভাইজার, এটা থেকে আমি সার্চ করে করে বের করি কোথায় থাকবো, এবং হোস্টেল ওয়ার্ল্ড থেকে দেখি যে কোন হোস্টেল থাকবো। এইভাবে আমি নতুন করে করে বিভিন্ন জায়গায় প্ল্যান করি এবং চিপ ওয়ে বিশ্ব করি। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। ধন্যবাদ আজমেরি আপু। মানসী আপুর কাছে চলে যাব। মানসী আপুর কাছে একজন জানতে চেয়েছেন যে নারীর চোখে বাংলাদেশ সম্পর্কে সংক্ষেপে জানতে চেয়েছেন টুম্পা প্রেমানিক। আমার ধারণা নারীর চোখে বাংলাদেশ নিয়ে ইতিমধ্যে কথা হয়ে গেছে, সাকিব বলেছেন। সংক্ষেপে বলি তাহলে হচ্ছে ট্রাভেলার্স অফ বাংলাদেশের একটা প্রজেক্ট হলো নারীর চোখে বাংলাদেশ। এই প্রজেক্টে আমাদের টার্গেট ছিল যে বাংলাদেশের 64টা জেলা মোটরসাইকেলে করে ঘুরবো, এবং ভ্রমণের পাশাপাশি আমরা একটা সচেতনতামূলক বার্তাও পৌঁছে দিতে চেয়েছি সারা বাংলাদেশের মেয়েদের কাছে, যে এম্পাওয়ার উমেন থ্রু ট্রাভেলিং। তো আমরা প্রত্যেকটা জেলাতে বাইক চালিয়ে যেতাম, প্রত্যেকটা জেলাতে একটা করে স্কুলে আমরা একটা ওয়ার্কশপ আয়োজন করতাম। সেখানে আমরা কথা বলতাম বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, মিনিস্ট্রাল হেলথ বা মাসিক রিলেটেড যে সমস্যাগুলো থাকে বা যে কনসেপশন তাদের ক্লিয়ার না, অনেকেই মনে করে এটা ট্যাবু, এটা নিয়ে কথা বলা যাবে না, তো এই কথাগুলো বলতাম। এটা ছাড়া একটা সেলফ ডিফেন্সের ওয়ার্কশপ করাতাম, যে কারোর সাথে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাসল্ট বা কোনো সমস্যা হলে যাতে তারা নিজেদেরকে ডিফেন্ড করতে পারে বা পাল্টা অ্যাটাক করতে পারে। তো এটা নারী চোখে বাংলাদেশের প্রোগ্রাম 2 বছর 1 মাস ধরে চলেছিল। 2019 সালের মে মাসে আমরা শেষ করি। ঢাকা জেলার মাধ্যমে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে আমরা প্রোগ্রাম করেছিলাম। অলমোস্ট 3000 মেয়ে মর্নিং ডে শিফট মিলে আমাদের সাথে ছিল। আর এটা ছাড়া আমাদের এটা একটা এক্সটেন্ডেড ভার্সন হতে যাচ্ছে, যে ভার্সনটাতে আমরা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা স্কুলে যাওয়ার প্ল্যান করেছি। তো এটা একটা 5 বছর মেয়াদী পরিকল্পনা। 2021 সাল থেকে শুরু করব, মানে আমরা 2020 সালেও শুরু করেছিলাম, কিন্তু 2 মাস করার পরে করোনা ভাইরাস এর কারণে আমাদের আসলে এটা পজ হয়ে যায়। আমরা 2021 সাল থেকে হোপফুলি আবার শুরু করব, এবং আমাদের টার্গেট প্রত্যেকটা মাসে প্রত্যেকটা বিভাগে 2টা করে স্কুল করা।
তো যেটা আমাদের জন্য খুব একটা কঠিন হবে না, কারণ আমাদের পুরো বাংলাদেশের একটা স্ট্রং ভলান্টিয়ার টিম আছে। এটা আমরা আশা করি যে 2021 সাল থেকে 5 বছরের যে টার্গেটটা আমরা নিয়েছি, এর মধ্যে আমাদের টোটাল টার্গেট হচ্ছে 1000 স্কুল, হোপফুলি এর থেকে বেশিও করতে পারবো। এটাই হচ্ছে সংক্ষেপে নারীর চোখে বাংলাদেশের আর কি ব্রিফিং। ধন্যবাদ মানসী আপুকে। আমরা আনিকার কাছে চলে যাব। ধন্যবাদ আফসান তোমাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। সাকিয়া আপু মনে হয় একটু বিজি আছেন, তাই আমি আজমিরি আপুর কাছে জানতে চাইবো আমাদের এই ছোট্ট আয়োজন কেমন লাগলো, এবং নতুন যারা বিশ্ব ভ্রমণ করবে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? থ্যাংক ইউ। আজকের এই প্রোগ্রামটা অনেক ভালো লেগেছে। আর যারা হচ্ছে নতুন, স্পেশালি আমার খুব ভালো লেগেছে যে সাইকা মানুষের সাথে আগে কখনো আমার ফেস টু ফেস মানে এরকম কথা হয়নি, ওদের সাথে দেখা হয়ে গেল। খুব আমি খুব মানে স্পেশালি মানে এদের দুজনকে দেখলে আমি বলি কি আহা, ওরা কি সুন্দর মোটরসাইকেলে ঘুরে বেড়াতো। তা আমাদের সময় আমরা এরকম ঘুরতে পারতাম না। স্পেশালি আমাদের নর্থ সাউথ এবং প্রাইভেট ইউনিভার্সিটির একটা গ্রুপ ছিল, ওরা সারা জায়গায় ঘুরে বেড়াতো। ছেলেরা দেখা যেত 20-25 জন ছেলেরা সব সময় সেমিস্টার ব্রেকে ঘুরে বেড়াতো, কিন্তু ওরা মেয়েদের নিত না, যে মেয়েদের নিলে ঝামেলা হবে, তো মেয়েদের কখনোই নিত না। তো আমাদের সব সময় যেতে হতো কোনো কারো বিয়ে কিংবা কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা কিছুতে, যে অন্যান্য মেয়ে বন্ধুরা থাকলে তখন যেতে পারতাম, কিংবা একা মেয়েদের গেলে আবার রাত্রে যেখানে থাকবো, দেখা যাচ্ছে গ্রামের বাড়িতে গেলে খুব টয়লেটের প্রবলেমটা আমরা ফেস করতাম। এবং মেয়ে যেতে দেখা যাচ্ছে আমি সবসময় প্যান্ট শার্ট করতাম, তো আমাকে খুব একসেপ্টেবল ছিল না, কিন্তু ওদের দেখে এখন খুব ভালো লাগছে। দ্যাটস এ পজিটিভ থিংস। আর তোমার প্রেজেন্টেশন এবং স্বর্ণ কিশোরী অনেক কিছু জানা গিয়েছে। আর আফসান তো অনেক কিছু শুনছিল আমাদের গল্পই, শুধু তার অনেক ধৈর্য আছে, মেয়েদের গল্প শুনছিল। তো যাই হোক, খুব ভালো লেগেছে। আর নতুন যাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা বেশি করে করে ঘুরেন, তবে হচ্ছে ঘুরতে থাকেন। দেখেন যে ভিসা পাওয়ার জন্য আমার যেই জিনিসটা আমি বলবো, যে যারা বাংলাদেশি পাসপোর্ট আছেন, যারা ঘুরতে চাচ্ছেন তাদের জন্য, যে যারা ভালো, আজকে আসলে মানুষই কিংবা সাইকার ভিসা পাওয়া কিন্তু খুবই ইজি, কারণ ওরা ডাক্তার। কিন্তু যারা নর্মাল, যারা ডাক্তার না, তুমিও হচ্ছে ডাক্তার হয়ে যাবে, তো দেখা যাচ্ছে যে এরা খুব ইজিলি ভিসা পাবে। যারা ডাক্তার না, আমার মতো সিম্পল পার্সন, দেখা যাচ্ছে আমার সবসময় জব সুইচ করতে হয়, অনেক সময় আমি বেকার থাকি, এখন আমি বেকার আছি। তো দেখা যাচ্ছে এরকম যারা, তাদের হচ্ছে কি একটু হার্ড কাজ করতে হয়, অনেকটাই টাফ। তারপরেও দেখা যাচ্ছে যে আপনি যদি আপনাকে প্রুভ করতে পারেন যে আপনি একজন ট্রাভেলার, তাহলে যে কোনো এম্বাসি আপনাকে আস্তে আস্তে ভিসা দিবে, তবে একবারে সম্ভব নয়। আর সবাইকে আমি বলবো, প্লিজ আপনারা বাংলাদেশি পাসপোর্টে ট্যুরিস্ট ভিসায় যেয়ে কোথাও অবৈধভাবে কাজ করবেন না, কিংবা থেকে যাবেন না। যদি থেকে যেতে চান, তাহলে ওখানে যেয়ে ব্যবস্থা করুন যে কিভাবে ওয়ার্ক পারমিট পাওয়া যায়, কিভাবে লিগালাইজ করা যায়। অনেক দেশে আছে যে লিগালাইজ করার অনেক সিস্টেম আছে, তো ওগুলো দেখে আপনারা থাকবেন, যাতে আপনার দেশের পাসপোর্টের ভ্যালু যাতে না খারাপ হয় আপনার জন্য। আর যারা অন্যান্য ট্যুরিস্ট আছেন, যারা শুনছেন, তাদেরকে বলবো যারা অবৈধভাবে বিদেশে যেতে চায়, এই যে পানি পথে যাচ্ছে, সমুদ্র পথে লিবিয়া থেকে, কিংবা আফগানিস্তান, ইরাক, ইরান থেকে টার্কি হয়ে যাচ্ছেন, তাদের এইসব লোকজন কিন্তু বাইরের কেউ না, আমাদের বাসার আশেপাশে কেউ, বা আমার বাসার প্রতিবেশী, কিংবা কেউ বা আমার সেই গ্রামের ভাই, কিংবা কেউ আমাদেরই বন্ধু বান্ধবের ভিতরে অনেকেই যেতে পারে। তো তারা যদি একটু আমরা নিরুৎসাহিত করি, তাহলে দেখবেন একদিন সবাই ভালোভাবে বাংলাদেশি পাসপোর্টের সাথে, প্রেস্টিজের সাথে আমরা আরো ভিসা ফ্রি কান্ট্রিতে থাকতে পারবো, এবং বাংলাদেশের পাসপোর্ট মান উন্নয়ন হবে। অনেক ধন্যবাদ আপু। সাকিয়া আপুর কাছে জানতে চাইবো, আপু আপনি এই বছর ডায়না অ্যাওয়ার্ড জিতেছেন, দেশের জন্য অনেক বড় একটি সুনাম আপনি বয়ে এনেছেন। এই ডায়না অ্যাওয়ার্ড জয় করে আপনার অনুভূতি কি, এবং বাংলাদেশের ফিমেল ট্রাভেলার্স এবং তাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে সবশেষে কি বলতে চান? প্রথম কথা বলবো যে আমি খুবই এক্সাইটেড এন্ড এক্সিলারেটেড, এন্ড আমি ভাবি নাই আমি অ্যাওয়ার্ড পাবো, কারণ আমি জানতামই না যে কেউ আমাকে নমিনেট করেছে। এইসব অ্যাওয়ার্ডে সাধারণত কাউকে না কাউকে নমিনেট করতে হয়, আর আমার অ্যাওয়ার্ডের পিছনে কোনো খোঁজ কখনোই থাকে না।
সো আমি আসলেই জানতাম না। ইনফ্যাক্ট এটা নিয়ে অলরেডি বেশ কয়েকটা পত্রিকায় বলেও ফেলেছি যে যেদিন অ্যাওয়ার্ডটা দিল 1 জুলাই, ওই দিন আমার এক ফ্রেন্ডের ফ্রেন্ড সে আমাকে মেসেজে কংগ্রাচুলেশন জানাইছে। তো আমি বললাম যে কেন, আমি তখন সন্ধ্যা 6টা বাজে 1 জুলাইতে। তো আমি হচ্ছে সিএস অফিসে, সিভিল সার্জন অফিসে কাজ করছি, ডাটার কাজ করছি। এমন সময় সে কংগ্রাচুলেশন জানালে আমি খুব অবাক হয়েছি। সে বললো যে আমি তো তোমার নাম দেখছি ডায়না অ্যাওয়ার্ডের ভিতরে। তো আমি বললাম এগুলো তো আমি আসলে কিছু জানি না, মানে কি? তারপরে সে আমাকে ওয়েবসাইটের লিংক দিল, আমি যেয়ে দেখি ভাই এখানে লেখা হচ্ছে সাকিয়া ফ্রম ট্রাভেলস অফ বাংলাদেশ। তো আমি জানি ট্রাভেলস অফ বাংলাদেশ, আর যাই হোক সাকিয়া নামে তো কেউ নাই, ঠিক আছে, হলে তো আমি জানতাম। তো পরে এত অবাক হয়েছে আমি, কারণ আমি খুব কন্টিনিউসলি মেইল চেক করি। আমি যতটা না মানে ফোনের মেসেজ হোক, ফেসবুকের মেসেঞ্জার হোক, তার থেকে আমি বেশি সারাদিন মেইল চেক করি। তো আমার কোনো মেইল মিস হয়ে যাওয়ার কথাই না। তারপরে আমি ওয়েবসাইট থেকে তাদের খুঁজে মেইল করছি যে আই ওয়ান্ট ইউর প্রম্পট রিপ্লাই, যে আমি এরকম আমার নাম দেখছি, আমার কোনো আইডিয়া নেই। তখন তারা বললো যে তোমাকে যে নমিনেট করছে তার সাথে আমরা অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে তার সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই। আমরা তোমার নাম বাদই দিতে চাচ্ছিলাম, কি মনে করে জানি রাখছে তারা। যাই হোক, এখন কথা হচ্ছে যে তার 2 ঘন্টা পরে ইনোগ্রেশন সেরেমনি ছিল, তারপরে তারা আর কি নাম ঘোষণা করে। ইট ওয়াজ রিয়েলি আ প্রাউড মোমেন্ট, কারণ এটা আমার একদম মানে কি বলবো, গত বছর যে আমাকে নমিনেট করছে তখন 25 ছিল, তো আমার এখন 26 হয়েছে। তো আমি এখন কোনোভাবে আর এই অ্যাওয়ার্ডের জন্য এলিজিবল হইতাম না, মানে দ্যাট ওয়াজ মাই লাস্ট এইজ যখন আমাকে করছে। সো আমি খুবই 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 লাকি একজন পার্সন যে এই সৌভাগ্যটা হয়েছে আমার। তো আর আমার কাছে অ্যাটলিস্ট এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে এটা মনে হয়েছে যে আমরা যদি ভালো কোনো কাজ করার চেষ্টা করি, তাহলে হয়তো বা একটা না একটা সময় মানুষজন এটা দেখবে ও জানবে, কোনো না কেউ এটা নোটিস করবে, কেউ অ্যাপ্রিসিয়েট করবে। আমি জানি যে এরকম কাজ করতে গেলে, যেহেতু বনের খেয়ে কি জানি বলে না কথাটা, যে বনের খেয়ে মোষ তাড়ানো না কি জানি, হ্যাঁ, ঘরে খেয়ে বনের মোষ তাড়ানো একটা ব্যাপার থাকে। এত আজাইরা কাজ টাজ করে পরে যদি কেউ একটু প্রশংসা নাও করে, এগুলো ভালো লাগে না, সত্যি কথা। যে কেউ একটু যদি না বলে যে তুমি একটু ভালো কাজ করতেছো, এগুলো একদমই ভালো লাগে না, সত্যি, ঠিক আছে। তো আমার খুবই ভালো লাগতেছিল যে হ্যাঁ, আমরা যেহেতু এত প্রচার করার চেষ্টা করছি না, হ্যাঁ হয়ে গেছে, অনেক অনেক ক্ষেত্রে হয়ে গেছে, কিন্তু আমরা নিজে থেকে যে সবসময় করতে চাইছি এরকমও না। তারপরে যদি এরা যে আমাকে খুঁজে নিছে, বা এরা যে আমাকে রাখছে, বা কেউ যে আমাকে নিজে থেকে নমিনেট করছে, এটা সেই লেভেলের একটা আনন্দ দিছে। খুব বাচ্চাদের মতো কথাটা বলছে আমি জানি, বাট এইটাই অনেস্ট ট্রুথ, যে আমার খুবই খুবই ভালো লাগছে যে আমি দেশের জন্য অবশ্যই এটা গর্বের, এবং আমি কতটুকু ভাল লাগছে, কতটুকু আমার কাজের আগ্রহ বাড়াচ্ছে, এটা আমি বলতে পারবো না। যে মাঝে মাঝে অ্যাপ্রিসিয়েশন দরকার হয়, সেটা ছোট হোক আর বড় হোক। আর আরেকটা কথাই বলবো যে একটা না একটা সময় আপনার কাজ কেউ না কেউ নোটিস করবেই। তো আপনি কাজ করে যান, ছোট্ট একটা পদক্ষেপ যদি নেন, একটা না একটা সময় দেখবেন যে আমরা কি করার সময় ভাবছিলাম যে এটা কখনো এত বড় হবে, আমরা কোনো আইডিয়া ছিল না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বড় করে প্ল্যান করার থেকে ছোট ছোট করে প্ল্যান করে আগানোটাই ভালো। রাদার আস্তে আস্তে ছোট ছোট জিনিস থেকে বড় করে একটা জিনিস হয়ে যাওয়াটাই ভালো হবে। তাই বলে বসে থাকা যাবে না, কাজ চালাই যেতে হবে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপু। আফসান মানুষী আপু কি আমাদের সাথে আছেন? মানুষ আপু একটু ব্যস্ততার কারণে লিভ নিয়েছেন। আচ্ছা আচ্ছা, আপু যে জয়েন করেছেন আমাদের সাথে, এটাই আমরা অনেক খুশি। এবং সেম টু সাকিয়া আপু, আপুর মাঝখানে অনেক ফোন আসছিল, আমি দেখেছি অনেক বিজি, তারপরে আপনি জয়েন করেছেন। আর আজমেরি আপুকে অনেক ধন্যবাদ। আপনাদের তিনজনকে সিওয়াইসির পরিবারের প্রত্যেকের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনারা এত সময় আমাদের দিয়েছেন, প্রায় 1 ঘন্টা 37 মিনিট যাবত আমাদের প্রোগ্রামটি চলছে, কিন্তু আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আপনাদের থেকে আমাদের আরো অনেক কিছু জানার ছিল। মনে হচ্ছিল আপনারা যে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছেন, আমিও মনে হয় সেই জায়গায় ঘুরছি, আমাদের দর্শকদেরও মনে হয় একই ফিলিংস হয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং দর্শকদের তো অবশ্যই ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, কমেন্ট করেছেন। আর সিওএসসি টিমের প্রত্যেককেও আমি ধন্যবাদ দিতে চাই যারা ব্যাক স্টেজে থেকে আমাদের কাজে হেল্প করেছে, এবং এই পুরো লাইভটার প্রমোশন থেকে শুরু করে একটা লাইভ হওয়া পর্যন্ত অনেকগুলো কাজ থাকে যেগুলো আসলে দর্শকরা দেখতে পান না, আমরা দেখি। তো সেই কাজগুলো এত আন্তরিকভাবে করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই। দর্শকরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ভ্রমণ করবেন, দেশকে জানবেন, বিশ্বকে জানবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।